আমাদের আজকের ক্লাসে আপনাদের প্রত্যেকের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের আজকের এই ক্লাসটিতে যোগদান করার জন্য। আমরা আমাদের বিসিএস এর যে প্রিলিমিনারি সেটি যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতে সাধারণ জ্ঞানে আন্তর্জাতিক অংশে ইতিমধ্যেই আমরা শুরু করে দিয়েছি। যে টপিকটা বা যে বিষয়টি নিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করেছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটি হচ্ছে জাতিসংঘ। যেটি হচ্ছে জাতিসংঘ। আমরা গত ক্লাসে জাতিসংঘের উপরে বিস্তারিত কথাবার্তা বলার চেষ্টা করেছি। মূলত জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য অনেকগুলো সম্মেলন হয়েছিল। আমরা দেখেছি সান ফ্রান্সিসকো সম্মেলন, ভার্জিনিয়ার সম্মেলন, ব্রেটন উডস সম্মেলন। এর পাশাপাশি আমরা আরো অনেকগুলো সম্মেলন দেখেছি জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য আয়োজন করা হয়েছিল। আমরা গত ক্লাসে এই সম্মেলনগুলো নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করেছি। এরপর আমরা আর এগোতে পারিনি। তাহলে আমাদের ইতিমধ্যেই আমাদের ইতিমধ্যে যে টপিকটা পড়া হয়েছে সেটা হচ্ছে জাতিসংঘের প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের প্রতিষ্ঠার জন্য যে সম্মেলনগুলো হয়েছিল, জাতিসংঘের প্রতিষ্ঠার জন্য যে সম্মেলনগুলো হয়েছিল সে প্রত্যেকটা সম্মেলনের উপরে আমরা বিস্তারিত কথাবার্তা বলেছি বা পড়েছি। কিন্তু আমাদের একটা টপিক বাকি রয়ে গেছে, শুধু একটা না, জাতিসংঘের আরো বেশ অনেকগুলো টপিক আছে যেগুলো আমাদের বাকি আছে। আমরা আজকের ক্লাসে সেই টপিকগুলোই আমরা আজকের ক্লাসে সেই টপিকগুলোই একটি একটি করে দেখার চেষ্টা করব, ঠিক আছে? শুরুতেই আমরা যে ব্যাপারটি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে জাতিসংঘের একটা ধারণা আমাদের হওয়া উচিত। জাতিসংঘ সম্পর্কে জাতিসংঘ সম্পর্কে আমাদের কিছুটা ধারণা জাতিসংঘ সম্পর্কে আমাদের শুরুতেই যে ব্যাপারটা করা দরকার, কিছুটা ধারণা নিয়ে ফেলা দরকার। কেন? কেননা আমাদের জাতিসংঘ নিয়ে কেন আমাদের ধারণা পাওয়া উচিত, কারণ এখান থেকে প্রতি বছরে কোনো না কোনো প্রশ্ন আসে। অবশ্য আমরা যে কথাবার্তাগুলো আজকে বলবো এগুলো সাম্প্রতিক না, জাতীয় সংঘের উপরে একেবারে বেসিক যে তথ্যগুলো সেই ধারণাটুকু আমরা পাওয়ার চেষ্টা করব। যেমন জাতীয় সংঘের ভাষা কতটি আছে, জাতীয় সংঘের বাজেট কে কে দিচ্ছে, কত শতাংশ করে দিচ্ছে, বাংলাদেশ কত শতাংশ করে দেয়। এরপর জাতীয় সংঘের অধীনে আমরা জানি কিছু সহযোগিতা সংস্থা আছে, সেগুলো সম্পর্কে আমরা কথা বলার চেষ্টা করব। জাতীয় সংঘের আবার বেশ কিছু বিশ্ববিদ্যালয় আছে, জাতীয় সংঘের বিশ্ববিদ্যালয় আছে, এগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। এরপর জাতীয় সংঘের অধীনে আমরা জানি শান্তিরক্ষী কার্যক্রম বা শান্তিরক্ষা মিশন আছে। জাতীয় সংঘের অধীনে আমাদের শান্তিরক্ষা জাতীয় সংঘের অধীনে আমাদের কিছু শান্তিরক্ষা মিশন আছে। আমরা আমাদের আজকের ক্লাসে এই শান্তিরক্ষা মিশনগুলো নিয়েও কথাবার্তা বলার চেষ্টা করব। আমরা আজকের ক্লাসে এটি নিয়েও কথাবার্তা বলার চেষ্টা করব। তাহলে চলেন আমরা এই টপিকগুলো যেহেতু কথা বলবো, আর দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের ক্লাস। ঠিক আছে, একটা একটা করে দেখবো। আর একটা কথা বলে রাখা ভালো, আমাদের প্রিপারেশনের শেষের দিকে গিয়ে আমরা হচ্ছে সাম্প্রতিক তথ্যগুলি পড়ব। এখন বিস্তারিত পুরনো যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে আগে আমাদের একেবারে যে ফাউন্ডেশনটা সেটা তৈরি করে ফেলতে হবে। সো এই কারণে আমরা আজকে এগুলোই দেখার চেষ্টা করব। আসেন শুরু করি। একদম শুরুতেই জাতিসংঘের যে প্রতিষ্ঠাকালীন সদস্য সেটা দেখা যাক। জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে 51টি। জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য 51টি। তবে এখানে একটু ঝামেলা আছে, সেটা হলো আমরা জানি জাতিসংঘ প্রতিষ্ঠার সময় গত ক্লাসে পড়েছিলাম অনেকগুলো সম্মেলন হয়েছিল। তার মধ্যে একদম লাস্টের যে সম্মেলনটা ছিল সেই সম্মেলনটি হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলন। জাতিসংঘ প্রতিষ্ঠার সময় অনেকগুলো সম্মেলন হয়েছিল, সর্বশেষ যেই সম্মেলনটি হয়েছিল সেটি হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলন। আর এই সান ফ্রান্সিসকো সম্মেলনে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
সান ফ্রান্সিসকো সম্মেলনেই জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। আর এই সনদটা মানে জাতিসংঘ সনদটা একই সাথে তখন স্বাক্ষর করেছিল মূলত 50টা দেশ। পোল্যান্ড পরবর্তীতে স্বাক্ষর করে। পোল্যান্ড যেটাকে 51তম সদস্য রাষ্ট্র বলছিল, সে সান ফ্রান্সিসকো সম্মেলনের পর গিয়ে স্বাক্ষর করে। কিন্তু সান ফ্রান্সিসকো সম্মেলনের পরে স্বাক্ষর করলে তাদেরকে একসাথে ধরা হয়। এই কারণে 51টা সদস্য নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু আমরা ধরে নেই। বাট সান ফ্রান্সিসকো সম্মেলনে স্বাক্ষর করেছিল 50টি, পরবর্তীতে করেছে পোল্যান্ড, এবং তারপর এই 51টাকে নিয়ে যাত্রা শুরু। আচ্ছা, বর্তমানে সদস্য কয়টা? বর্তমানে জাতীয় সংঘের সদস্য 193টি। 193টা দেশ বর্তমানে জাতীয় সংঘের সদস্য। এর মানে কি? এর মানে হলো ভাই, জাতিসংঘের যে সাধারণ পরিষদ আছে, মানে জেনারেল অ্যাসেম্বলি, জাতীয় সংঘের যে সাধারণ পরিষদ রয়েছে বা জেনারেল অ্যাসেম্বলি রয়েছে, এই জেনারেল অ্যাসেম্বলির সদস্য হচ্ছে 193টা। 193টা। আমরা জানি প্রতি বছর সেপ্টেম্বর মাসে জাতীয় সংঘের সাধারণ পরিষদের অধিবেশন বসে। এবারের অধিবেশনে আমরা জেনে গেছি ইতিমধ্যে, গত ক্লাসে বা এর আগে একটু পড়েছিলাম, না আপনাদের এখানে পড়ে নেব, আরেকটা ব্যাচে পড়েছি, জাতীয় সংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সম্মানিত পররাষ্ট্রমন্ত্রী। আমরা এটা জানি। সুতরাং এই সাধারণ পরিষদের সদস্য হচ্ছে 193টা দেশ। 193তম দেশ বা একেবারে শেষ সদস্যটা হচ্ছে দক্ষিণ সুদান। দক্ষিণ সুদান আমরা মোটামুটি সবাই জানি, সুদান ভেঙে 2011-তে 2011-তে সুদান ভেঙে দুইটা দেশের জন্ম হয়েছে। একটা সুদান যেটা আগেরটাই ছিল, কিন্তু সেটার আকার আয়তন কমে গেছে। আর আরেকটা নতুন দেশের জন্ম হয়েছে, যার নাম হচ্ছে দক্ষিণ সুদান। আর এই দক্ষিণ সুদানই হচ্ছে জাতিসংঘের সর্বশেষ সদস্য। দক্ষিণ সুদান সদস্য পদ লাভ করে 14ই জুলাই 2011-তে। 14ই জুলাই 2011-তে। তাহলে সান ফ্রান্সিসকো সম্মেলনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে জাতিসংঘ। এর আগে আর অনেকগুলো সম্মেলন হয়েছিল, বাট লাস্টেরটা সান ফ্রান্সিসকো সম্মেলন। এরপর 51টা সদস্য নিয়ে যাত্রা করে। বর্তমানে দেশ আছে 193টা। আর এই 193তম দেশের নাম দক্ষিণ সুদান। 14ই জুলাই 2011-তে দক্ষিণ সুদান যোগ দিয়েছে। অতঃপর বাংলাদেশ কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। আমরা জাতিসংঘের 136তম সদস্য। 29তম অধিবেশনে, জাতিসংঘের 29তম অধিবেশনে আমরা যোগদান করেছি। এরপর স্বাধীন সার্বভৌম দেশ কোনো সদস্য না এমন কারা কারা আছে? ভ্যাটিকান সিটি এবং কসোভো। ভ্যাটিকান সিটি এবং কসোভো জাতিসংঘের সদস্য নয়। জাতিসংঘের সদস্য নয়, কিন্তু স্বাধীন সার্বভৌম দেশ। আর জাতিসংঘের সদস্য নয় কিন্তু স্থায়ী পর্যবেক্ষক, এরকম আছে ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিন। ফিলিস্তিনকে ভাই উপরেরটাতে কেন লিখেন নাই? কারণ ফিলিস্তিন স্বাধীন সার্বভৌম দেশ না। ফিলিস্তিন স্বাধীন সার্বভৌম দেশ নয়। এই কারণে ফিলিস্তিনকে নিচে আলাদা করে লিখেছি যে ভাই স্বাধীন সার্বভৌম দেশ এবং স্বাধীন সার্বভৌম দেশ না হোক, যেভাবেই হোক, স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র হচ্ছে দুইটা। স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র দুইটা, একটা ভ্যাটিকান সিটি, আরেকটা হচ্ছে ফিলিস্তিন। আরেকটা ব্যাপার, ফিলিস্তিনকে সদস্য করার জন্য বেশ কয়েকবার প্রস্তাব উত্থাপন করা হয়েছে। প্রতিবারই মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে এটি বাস্তবায়িত হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে এটি বাস্তবায়িত হয়নি। গেল এটা। একটু সামনে আসি। তাইওয়ান জাতিসংঘের তাইওয়ান জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হলেও 1971 সালে দেশটা চীনের কাছে দেশটি চীনের কাছে তাদের সার্বভৌমত্ব হারায়। ফলে পরবর্তীতে যেটা হয়, তাইওয়ানকে বাদ দিয়ে চীনকে স্থলাভিষিক্ত করা হয়। এটা আসলে ঘটনাটা এমন না। আমাদের নিশ্চিতভাবে মনে থাকার কথা, যারা সবগুলো ক্লাস করেছি অবশ্যই মনে আছে। আমরা একটা ক্লাসে
বিপ্লব নিয়ে কথাবার্তা বলেছিলাম। আপনাদের অবশ্যই মনে আছে বিপ্লব নিয়ে কথাবার্তা বলেছে। সেরকমই একটি বিপ্লবের ক্লাসে আমরা বলেছিলাম চীনের বিপ্লব নিয়ে। চীনের কোন বিপ্লব ভাই? মনে আছে নিশ্চয়ই, চীনের সমাজতান্ত্রিক বিপ্লব, এটি নিয়ে কথা হয়েছিল। চীনের সমাজতান্ত্রিক বিপ্লব, এটা নিয়ে কথা হয়েছিল। চীনের সমাজতান্ত্রিক বিপ্লবটা হয়েছিল 1949-এ, 1949-এ। 1949 সালে এই সমাজতান্ত্রিক বিপ্লবটা হলো। এই সমাজতান্ত্রিক বিপ্লবের আগে চীনকে যারা নেতৃত্ব দিতেন, চীনকে তখন নেতৃত্ব দিতেন কুওমিন্টাং পার্টি। কুওমিন্টাং পার্টি, কুওমিন্টাং পার্টি। এই দলটা হচ্ছে সমাজতান্ত্রিক বিপ্লবের আগে, সমাজতান্ত্রিক বিপ্লবের আগে চীনের নিয়ন্ত্রণ করত বা চীনের হচ্ছে ক্ষমতায় ছিল। আর কুওমিন্টাং পার্টির প্রধান হিসেবে চীনে তখন ক্ষমতায় ছিলেন চিয়াং কাইশেক। চীনের ক্ষমতায় ছিলেন চিয়াং কাইশেক, চিয়াং কাইশেক। তো এরপর যেটা হয়েছিল, বিপ্লব সংগঠিত হয়। বিপ্লবের মধ্য দিয়ে চীনের কমিউনিস্ট পার্টি ক্ষমতায় চলে আসে এবং ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন মাও সেতুং। ক্ষমতার কেন্দ্রে তিনি চলে আসেন। কিন্তু চিয়াং কাইশেক বিপ্লবের ফলে মৃত্যুবরণ করেন নাই। তিনি কি করলেন? তিনি তাইওয়ানে পালিয়ে গেলেন। তাইওয়ানে পালিয়ে গিয়ে তিনি ঘোষণা দিলেন যে আমরাই হচ্ছে মূল চায়না, আমরাই হচ্ছে মূল চায়না। কিন্তু তিনি আসলে পুরো চীনের তখন নেতৃত্বে নাই, তিনি আছেন শুধু তাইওয়ানের নেতৃত্বে। কিন্তু তিনি বললেন আমরাই হচ্ছে আসল চায়না বা আমরা হচ্ছে মূল চায়না। এই কথা বলে, এই কথা বলে জাতিসংঘে হচ্ছে তার পার্টি তাইওয়ানকে নিয়ে হচ্ছে নেতৃত্ব দিতে শুরু করে। আর মূল যে চায়না ছিল, অর্থাৎ মাও সেতুং এর চায়না, কমিউনিস্ট পার্টির চায়না, সেটি জাতিসংঘ থেকে বাদ পড়ে যায়। পরবর্তীতে আপনাদেরকে আমি জানিয়েছিলাম একটা বিশ্বকাপ হয়েছিল, যেটা ছিল পিং পং খেলার বিশ্বকাপ। মনে আছে নিশ্চয়ই আপনাদের পিং পং খেলা। পিং পং খেলা মূলত টেবিল টেনিস খেলা। কেন এই ব্যাপারটা ঘটলো? একবার পিং পং এর আসর বসলো। সেই পিং পং খেলায় বা পিং পং বিশ্বকাপে বা টেবিল টেনিস বিশ্বকাপে চীনের দলও গেল, আমেরিকার দলও আসলো। আমেরিকার সাথে চীনের সম্পর্ক তখন ভীষণ খারাপ, কোনো যোগাযোগই নাই। কারণ আমেরিকা হচ্ছে পুঁজিবাদী, চীন হয়ে গেছে সমাজতান্ত্রিক, যে কারণে সম্পর্ক ভীষণ বাজে। কিন্তু পিং পং খেলার ওই আসরে চীনের খেলোয়াড়রা আমেরিকার খেলোয়াড়দেরকে আমন্ত্রণ জানালো যে তোমরা আমাদের দেশে একটু আসো, আমাদের দেশে এসে একটাবার পিং পং খেলো, দ্বিপাক্ষিক সফর যেটা, এটা করো। ওই মুহূর্তে আমরা জানি আমেরিকাও একটা বিপদে ছিল। কারণ এই অঞ্চলে, অর্থাৎ এই এশিয়াতে আমেরিকার অন্যতম একটা এলাই বা বন্ধু ছিল পাকিস্তান। পাকিস্তান তখন বিপদে পড়েছে, কারণ পাকিস্তানের একটি অংশ তখন আলাদা হয়ে যেতে চাচ্ছে, যেটির নাম পূর্ব পাকিস্তান, আমাদের বাংলাদেশ। তাহলে এখন অনেক দূর থেকে পাকিস্তানকে সাহায্য সহযোগিতা করা আমেরিকার পক্ষে ততটা সম্ভব না। তাই তারা চাইল এই অঞ্চলের কেউ পাকিস্তানকে সাহায্য সহযোগিতা করুক। কে করবে এখন? সেই কেটাই হলো চীন। তাহলে চীন কেন পাকিস্তানকে সাহায্য করবে? আগে তো আমেরিকার সাথে ভালো একটা সম্পর্কে যেতে হবে, তারপরে না আমেরিকা যদি বলে চীনকে, তাহলে চীন পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক করবে। তারা তখনই মনে পড়লো, আরে পিং পং খেলা তো আমন্ত্রণ জানাইছে, পাঠাই দিই দলটা। তারা দল পাঠাই দিল। এর কিছুদিন পর আমরা দেখতে পাই হেনরি কিসিঞ্জার, তখনকার সময়ের নিক্সন সাহেব তখন প্রেসিডেন্ট ছিল, নিক্সনের উপদেষ্টা ছিল হেনরি কিসিঞ্জার। হেনরি কিসিঞ্জারও আসলেন, চীন সফর করলেন। চীনের সাথে পিং পং খেলার হাত ধরে একটি ভালো সম্পর্ক স্থাপিত হলো এবং চীন 1971-এ পাকিস্তানকে সমর্থন করলো। চীন সমাজতান্ত্রিক রাষ্ট্র ছিল, সমাজতন্ত্রের যে গুরু সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়ন আমাদেরকে সমর্থন করছে, কিন্তু চীন সমাজতান্ত্রিক হওয়ার পরও চীন সমর্থন করছে পাকিস্তানকে। কেন? কারণ আমেরিকা তাকে বলছে যে আপনি যদি পাকিস্তানকে সমর্থন করেন তাহলে আপনার সাথে ভালো একটা সম্পর্ক রাখবো এবং জাতিসংঘ থেকে তাইওয়ানকে বাদ দিয়ে আপনাকে নিয়ে নিব। চীন সে উদ্দেশ্যে এই কাজটা করলো, তারা পাকিস্তানকে সমর্থন দিল। বিনিময়ে তাইওয়ানকে এবার এবার জাতিসংঘ বললো যে না, আপনি তো আসল চীন না, আপনি তো আসলে তাইওয়ান, আপনি বাদ।
এবার তাইওয়ান নাম দিয়ে ওটাকে বাদ দিয়ে দিল, আর মূল যে চায়না তাকে নিয়ে আসলো। এই হলো ঘটনা। তাহলে 1971 সালে চীন চীন চলে আসলো জাতিসংঘে, আর হচ্ছে তাইওয়ান আউট হয়ে গেল। কেন? কারণ হচ্ছে তাইওয়ানকে চীন বলে, মানে মূল যে চীন তারা বলে যে তাইওয়ান আমাদের একটা দখলকৃত এলাকা, বা তাইওয়ান আমাদের দেশেরই একটা অংশ। তা আমার দেশের অংশ আলাদা করে কেন আপনার সদস্য হবে? হবে তো রাষ্ট্রটা। দ্যাটস ওয়াই চীন এখন জাতিসংঘ সদস্য। এরপর জাতিসংঘের উদ্যোক্তা রাষ্ট্র চারটি, এটা আমরা অনেকে ভুল করি। যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য এবং রাশিয়া। আমরা যেটা ভুল করি, আমরা প্রত্যেকে ভাবি নিরাপত্তা পরিষদের যে স্থায়ী 5টা সদস্য আছে এরা প্রত্যেকে বোধহয় উদ্যোক্তা রাষ্ট্র ছিল, কিন্তু না। ফ্রান্স তখন উদ্যোক্তা রাষ্ট্র হিসেবে ভূমিকা রাখতে পারে নাই। ফ্রান্স কেন উদ্যোক্তা রাষ্ট্র হিসেবে ভূমিকা রাখতে পারলো না? কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধই হচ্ছে মূলত ওই জাতীয় সংঘ প্রতিষ্ঠার মূল ঘটনা বা মূল প্রেরণা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদি না বাড়তো তাহলে জাতীয় সংঘ প্রতিষ্ঠিত হতো না। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্স পুরোপুরি জার্মানির দখলে চলে গিয়েছিল, যে কারণে ফ্রান্স আলাদা করে একটা কূটনৈতিক প্রক্রিয়া চালিয়ে একটা সংস্থা তৈরি হবে, তার উদ্যোগ নিয়ে এসে এই জাতীয় কোনো ক্ষমতাই তার ছিল না। যে কারণে আমরা দেখতে পাই জাতীয় সংঘের উদ্যোক্তা রাষ্ট্র হচ্ছে এই চারটা: যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য এবং রাশিয়া। যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য এবং হচ্ছে রাশিয়া। এরপর জাতিসংঘের মোট ভাষা। জাতিসংঘের মোট ভাষা হচ্ছে ভাইয়া 6টা। অফিসিয়াল ভাষা বা কার্যকরী ভাষা হচ্ছে 2টা। একটা হচ্ছে ইংরেজি, আর একটা হচ্ছে ফরাসি, ফ্রান্সের ভাষা। ঠিক আছে, তাহলে 2টা ভাষায় হচ্ছে কাজ হয়। একটা হচ্ছে ইংরেজি, আর একটা হচ্ছে ফরাসি। 2টা ভাষাতে জাতিসংঘের যত চিঠিপত্র আছে সবকিছু লেখা হয়। কিন্তু মোট ভাষা জাতীয় সংঘের ভাষা 6টি: ইংরেজি, রুশ, ফরাসি, স্প্যানিশ, চাইনিজ। অনেকে চাইনিজটাকে আমরা ম্যান্ডারিন এই নামেও চিনে থাকি। তাহলে চাইনিজ বা ম্যান্ডারিন এবং হচ্ছে আরবি, এবং হচ্ছে আরবি। আর আমরা আবেদন জানিয়েছি জাতিসংঘের 7ম দাপ্তরিক ভাষা যেন হয় বাংলা, তবে এখনো সেটা হয়নি। তাই জাতীয় সংঘের ভাষা 6টা, উদ্যোক্তা রাষ্ট্র 4টা, অফিসিয়াল ভাষা মানে কার্যকর কোনগুলোতে লেখে উত্তর হচ্ছে 2টা: ইংরেজি আর ফার্সি। ফরাসি ফরাসি আমরা মাঝে মধ্যে ফার্সি বলে ফেলি। ফার্সি হচ্ছে ইরানের ভাষা। ফার্সি হচ্ছে ইরানের ভাষা, পারস্য, পারস্য থেকে ফার্সি। আর এটা হচ্ছে ফরাসি, ফ্রান্সের ভাষা। এবার আসা যাক বাজেটে। জাতিসংঘের বাজেট। জাতিসংঘের বাজেট মূলত জাতিসংঘের যে সদস্য দেশগুলো আছে, জাতিসংঘের সদস্য দেশগুলো যারা আছে সেই সদস্য দেশগুলো জাতিসংঘকে একটা চাঁদা দিতে হয়। সদস্য রাষ্ট্রগুলো জাতিসংঘকে একটা চাঁদা দেয়। এই চাঁদাটাই হলো জাতিসংঘ, জাতিসংঘের বাজেট। এই চাঁদার মাধ্যমে জাতিসংঘ পরিচালিত হয়। এখন সর্বোচ্চ কত দেয়া যেতে পারে? মোট বাজেটের 25% দিতে পারবেন। কার মোট বাজেট? আপনার মোট বাজেট। অর্থাৎ অর্থাৎ আপনার দেশের বাজেট যদি হয় 100 টাকা, তাহলে আপনি ভাই জাতিসংঘকে চাঁদা দিতে পারবেন 25 টাকা। আপনার বাজেট যত, আপনার বাজেট যত, ওইটার 25% দিতে পারেন চাঁদা হিসেবে সর্বোচ্চ। আপনার বাজেট যত, ওইটার 25%। আপনার বাজেট বেশি হলে 25% অনেক বড় হবে। আপনার বাজেট যদি অনেক ছোট হয় তাহলে এই 25% কম টাকা হবে। এ হলো কথা। সবচেয়ে বেশি চাঁদা কে দেয়? মার্কিন যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ চাঁদা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজেদের যে বাজেট আছে সেই বাজেটটা 22% জাতিসংঘকে দিয়ে দেয়। কেন জাতিসংঘের এত মানে কম ক্ষমতা আমেরিকার তুলনায়? আমেরিকা যেটাই বলে জাতিসংঘ সেটা মেনে নিতে কেন বাধ্য? কারণটা এখানেই। জাতিসংঘকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজেদের বাজেটের 22% টাকা চাঁদা হিসাবে দেয়। আপনার কাছে যদি মনে হয় আগামীকালকে আমরাই 22% চাঁদা দিব, লাভ নাই। আমরাও যদি 22% চাঁদা দেই, যেটা পসিবলই না আমাদের জন্য, তারপরও যদি দেই, সেটা
মার্কিন যুক্তরাষ্ট্রের টাকার কাছাকাছি হবে না। কেন? কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের বাজেট অনেক বড়, ওই বাজেটের 22% অনেক বড়। আমাদের বাজেট অনেক ছোট, ওটা 22% হবে অনেক ছোট। এ হলো ঘটনা। আচ্ছা, দ্বিতীয় সর্বোচ্চ চাঁদা দেয় জাপান। জাপান তাদের বাজেটের 9.68% চাঁদা দেয়। চীন দেয় 7.2%। তৃতীয় 7.2%। তৃতীয় চীনের বাজেটের 7.2%। চীনের বাজেটের 7.2%। এবার হচ্ছে আমরা কত দেই? আমরা 0.01% চাঁদা দিই। 0.01%। কিসের? আমাদের বাজেটের। আমাদের বাজেটের আমাদের বাজেটের 0.01% চাঁদা আমরা জাতিসংঘকে দিয়ে থাকি। জাতিসংঘকে দিয়ে থাকি। দ্যাটস ইট। ভালো কথা। ভাই, আর একটু কম দেওয়া যায় না? উত্তর হচ্ছে না, এটা সর্বনিম্ন। জাতিসংঘকে একটি রাষ্ট্র তার মোট বাজেটের সর্বনিম্ন এই চাঁদাটা দিতে হয়। এর চেয়ে কম দিলে হবে না। এর চেয়ে কম দিলে হবে না। এই কারণে আমরা এই চাঁদাটা দিই। বুঝলাম। 1942 সালে ওয়াশিংটন ডিসি সম্মেলন হয়েছিল। সেই ওয়াশিংটন ডিসি সম্মেলনে জাতিসংঘের নামকরণ করেছিলেন রুজভেল্ট। জাতিসংঘের নামকরণ করেছিলেন মার্কিন রাষ্ট্রপতি বা মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট। তিনি হচ্ছে নামকরণ করেন। আমরা জানি এফ ডি আর, ফ্রাঙ্কলিন ডুয়ার্ট। ফ্রাঙ্কলিন ডুয়ার্ট রুজভেল্ট, এটা হচ্ছে তার পুরো নাম। আমরা সংক্ষেপে বলে থাকি এফডিআর, ফ্রাঙ্কলিন ডুয়ার্ট রুজভেল্ট বা ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। উনি জাতিসংঘের নামকরণ করেছিলেন। কেননা যখন জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় তখন এই মানুষটা বেঁচে ছিলেন এবং এই মানুষটা তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার শুরুর দিকটাতে তিনি প্রেসিডেন্ট ছিলেন। পরবর্তীতে দেখতে পাই হ্যারি এস ট্রুম্যান, তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। কেন? কারণ হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের বয়স হয়ে গিয়েছিল, উনি মৃত্যুবরণ করেছিলেন। আরেকটা কথা, তিনি আমেরিকার সবচেয়ে দীর্ঘ সময় ধরে থাকা প্রেসিডেন্ট। তিনি প্রায় 12 বছর একটানা প্রেসিডেন্ট ছিলেন। 12 বছর কিভাবে? এখন তো দেখি 8 বছরের বেশি থাকতে পারে না, 4 বছর 4 বছর 8 বছর। ঠিক তাই, কারণ এখন একজন প্রেসিডেন্ট সর্বোচ্চ 2 মেয়াদে থাকতে পারেন, কিন্তু ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের সময় এই নিয়মটা ছিল না। এই কারণে তিনি এতদিন থাকতে পেরেছিলেন। আচ্ছা, জাতিসংঘের মূল যে সনদটা, মানে সান ফ্রান্সিসকো সম্মেলনে যেই সনদটাতে সবাই স্বাক্ষর করছে, ওই সনদের লেখককে? ওই সনদের লেখক হচ্ছে আর্কিভেল্ড ম্যাকলেস। আর্কিভেল্ড ম্যাকলেস, তিনি হচ্ছেন জাতিসংঘের সনদের লেখক। জাতিসংঘের সনদের লেখক। এই গেল তাহলে নাম কে দিল, সনদ কে দিল, কোন সম্মেলনের সনদটা আসলো, ওই সম্মেলনে কতজন স্বাক্ষর করেছিল, চাঁদা কত? 25% সর্বোচ্চ। আমেরিকা 22 দেয়, জাপান 9.68 দেয়, চীন 7.2 দেয়, আর আমরা 0.01 দেই। সামনে চলে আসি। এবার হলো জাতিসংঘ ভার্সিটি বা জাতিসংঘ বিশ্ববিদ্যালয়। জাতিসংঘের অধীনে আমরা পড়ব মাত্র 2টি বিশ্ববিদ্যালয়ের কথা। 2টা বিশ্ববিদ্যালয়ের কথা। একটা হলো টোকিওতে, আরেকটা হচ্ছে কোস্টারিকাতে। একটা টোকিওতে, আরেকটা কোস্টারিকাতে। টোকিওতে যেটা, সেটা সরাসরি জাতিসংঘ বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় সরাসরি নাম ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি। কিন্তু কোস্টারিকাতে যেটা, সেটা নাম হচ্ছে শান্তি বিশ্ববিদ্যালয়। জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়। জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে কোস্টারিকাতে অবস্থিত। দ্যাটস ইট। একটা কোস্টারিকায় শান্তি বিশ্ববিদ্যালয়, আর শুধু বিশ্ববিদ্যালয় জাপানের টোকিওতে। বাই দা ওয়ে, আপনাদেরকে বলেছিলাম একবার যে আমাদের পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ যেই শহরটাতে বাস করে, সেই শহরটা ছিল জাপানের টোকিও। ছিল ছিল এখন আর জাপানের টোকিওতে সবচেয়ে বেশি মানুষ বাস করে না। এখন পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ বাস করে অন্য আরেকটা শহরে। জাপানের টোকিও বসবাসের দিক থেকে সবচেয়ে বেশি মানুষ থাকে এমন সিরিয়ালে এখন দ্বিতীয়। আমি অনেকক্ষণ কথাবার্তা বলে ফেলেছি, এবার আপনারা বলবেন। আমার প্রশ্ন, প্রথম কোন দেশটা? একটু বাইরের প্রশ্ন। পৃথিবীর
কোন শহরটাতে সবচেয়ে বেশি মানুষ থাকে? বলেন কমেন্ট বক্স অথবা সরাসরি যেভাবে ইচ্ছে আপনার বলার চেষ্টা করেন। আমাদের খুবই সহজ একটা প্রশ্ন, আমার বিশ্বাস আপনারা পারবেন। আমি আপনাদেরকে ছোটখাটো একটা ক্লু দিতে পারি। আমি অবশ্যই আপনাদেরকে একটা ক্লু দিতে পারি, সেটা হচ্ছে ভাই এই যে জায়গাটা, সেটার সাথে ইন্দোনেশিয়ার একটা কানেকশন আছে। বলেন। তারপরে চেষ্টা করেন, আমাদের সাথে মিজান ভাই, না মুস্তাফিজ ভাই আছেন, জোসেফ আছেন, তারপর হচ্ছে গ্যালাক্সি ট্যাব আছেন, আমি জানি না নাম কি আপনার, আছেন তো। আপনার কাছে প্রশ্নটা হচ্ছে ভাইয়া খুবই সহজ। প্রশ্ন হচ্ছে প্রথম এক নম্বরে আছে কোন শহরটা, যেটার ভিতরে সবচেয়ে বেশি মানুষ থাকে? আপনার সামনে ছোট্ট একটা ক্লু আছে, ক্লু হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার সাথে কোনো না কোনো একটা কানেকশন আছে ওই শহরটা। প্রশ্ন হচ্ছে নাম কি শহরটির? না, হচ্ছে না। অসাধারণ, গ্যালাক্সি ট্যাব যেটা বলেছি তিনি উত্তরটা দিয়ে ফেলেছেন যে ভাই উত্তরটা খুব সহজ, উত্তরটা হচ্ছে জাকার্তা। উত্তরটা হচ্ছে জাকার্তা। জাকার্তাতে বর্তমানে সবচেয়ে বেশি লোক বাস করে। অসাধারণ, একেবারে ঠিকঠাক উত্তর। বাট উত্তরটা সঠিক হলেও ভাইকে ধন্যবাদ, কিন্তু এবার আসি তথ্যে। সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, কিন্তু জাকার্তাতে মানুষের জনসমাগম এত বেশি বেড়েছে, এত বেশি বেড়েছে যে এখন আর জাকার্তা এত মানুষের চাপ নিতে পারছে না। এর পাশাপাশি ইন্দোনেশিয়া নিজে কিন্তু একটা দ্বীপ, মানে রাষ্ট্রের মতো, মানে অনেকগুলো দ্বীপ নিয়ে ওই দেশটা তৈরি হয়েছে। ফলাফল ফলাফল হচ্ছে ইন্দোনেশিয়ার যে জাকার্তা শহর, সেটির যে নিম্নাঞ্চল আছে, সে নিম্নাঞ্চল এখন প্লাবিত হতে শুরু করেছে। নিম্নাঞ্চলে ইতিমধ্যেই পানি উঠে গেছে। ফলে জাকার্তার নিম্নাঞ্চল এখন অনেকটুকুই পানির নিচে, যে কারণে ইন্দোনেশিয়ার সরকার এখন রাজধানী পরিবর্তন করছে। আপনাদেরকে একটা ক্লাসে পড়িয়েছিলাম এটা। বর্তমানে বর্তমানে ইন্দোনেশিয়ার যে নতুন রাজধানী হতে যাচ্ছে সেটি হচ্ছে নুসান্তারা। সেটি হচ্ছে নুসান্তারা। এখন প্রশ্ন হচ্ছে নুসান্তারা কোথায়? একটু বলে ফেলে, জাতিসংঘ থেকে বের হয়ে গেছি অনেকটা। নুসান্তারা হচ্ছে নুসান্তারা হচ্ছে কালিমান্তান দ্বীপে। নুসান্তারা কোথায়? নুসান্তারা হচ্ছে কালিমান্তান দ্বীপে। এবার আপনি বসে বসে ভাবেন তো, কালিমান্তান দ্বীপটা কোথায়? এটা ভাবেন, আর আমরা জাতিসংঘে ফেরত যাই। ওকে, জাতিসংঘের প্রথম নারী নেপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন জ্যামাইকার প্যাট্রিশিয়া ডুরাই। জ্যামাইকার প্যাট্রিশিয়া ডুরাই, উনি হচ্ছেন প্রথম নেপাল। নেপাল মানে কি? নেপাল হচ্ছে একটা পদ। এই পদে যে মানুষটা বসবেন তার কাজ হচ্ছে পুরো জাতীয় সংঘের মধ্যে কোথাও কোনো আর্থিক দুর্নীতি হচ্ছে কিনা, আর্থিক অসঙ্গতি হচ্ছে কিনা, জাতীয় সংঘের কোন একটা সংস্থাতে, কোন একটা প্রতিষ্ঠানে, এটা খুঁজে দেখা নেপালের দায়িত্ব। বাংলাদেশেও নেপালের কথা সংবিধানে আছে, তবে আমরা এখনো নেপাল নিয়োগ দেয়নি। আমরা নেপাল নিয়োগ দেয়নি। তাহলে জাতিসংঘের প্রথম নারী নেপাল হচ্ছে প্যাট্রিশিয়া ডুরাই, জ্যামাইকার। নিচে চলে আসি, জাতিসংঘ ভবন বা সদর দপ্তরটা কোথায়? সদর দপ্তরটা হচ্ছে নিউ ইয়র্কের ম্যানহাটনে। নিউ ইয়র্কের ম্যানহাটনে। যুক্তরাষ্ট্রের আমরা জানি একটা বন্দর নগরী, যুক্তরাষ্ট্রের একটা বন্দর নগরী হচ্ছে নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের একটা বন্দর নগরী। এবং এটা যে শুধু একটা বন্দর নগরী তাই না, এটা এই পৃথিবীর এটা এই পৃথিবীর সবচেয়ে বড় বন্দর আছে এমন শহর। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় বন্দরটা নিউ ইয়র্কে, আর সেই নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থান করতেছে জাতিসংঘ ভবন। যেটির জন্য মূলত জায়গা দিয়েছেন রক ফেলার, অত্যন্ত ধনী একজন ব্যক্তি। জাতিসংঘের এই বিল্ডিংটার জায়গাটা কে দিয়েছে? জাতিসংঘ বিল্ডিং এর জায়গাটা দিয়েছেন রক ফেলার। এখন প্রশ্ন হচ্ছে, ভাই এই যে নিউ ইয়র্ক একটা বন্দর শহর আপনি বলছেন, তো কোন সাগরের পারে বা কোন মহাসাগরের পারে তো নিউ ইয়র্ক শহরটা? আর নিউ ইয়র্ক শহর যদি কোন একটা মহাসাগরের পারে হয়, তাহলে জাতিসংঘ ভবনটাও কোন একটা মহাসাগরের পারে। নাম কি তার?
কোন সাগর বা কোন মহাসাগর? উত্তর খুবই সহজ, উত্তর হচ্ছে আটলান্টিক। আটলান্টিক মহাসাগরের পাড়ে বা আটলান্টিক মহাসাগরের তীরে জাতিসংঘের এই ভবন অবস্থিত। কারণ ম্যানহাটেন এই জায়গাটাই হচ্ছে এই আটলান্টিকের তীরে অবস্থিত। নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের আটলান্টিকের পাড়ে অবস্থান করতেছে ম্যানহাটেনে জাতিসংঘ ভবন। জায়গা দিয়েছেন রকফেলার। আর এটির স্থপতিকে, এটির স্থপতি হচ্ছেন অস্কার নাইমিয়ার। অস্কার নাইমিয়ার উনি ব্রাজিলের একজন স্থপতি। বলে রাখা ভালো, উনি একা ছিলেন না। মূলত স্থপতিদের জন্য একটা টিম তৈরি হয়েছিল। স্থাপত্যবিদ যারা ছিলেন তাদের একটা টিম ছিল। সেই টিমের প্রধান ছিলেন অস্কার নাইমিয়ার। সেই টিমের প্রধান ছিলেন অস্কার নাইমিয়ার। তাহলে অস্কার নাইমিয়ার হচ্ছে স্থপতি, রকফেলার হচ্ছে জমিদাতা, ম্যানহাটনে অবস্থিত, নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে। আর এখানে প্রতি বছর সেপ্টেম্বরে, প্রতি বছর সেপ্টেম্বরে আমরা হচ্ছে মিটিং করি সাধারণ পরিষদে যারা সদস্য আছে তাদেরকে নিয়ে। সামনে চলে আসি, এবার জাতিসংঘের পতাকাটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মূলত জাতিসংঘের পতাকা। আমরা পিছনের দিকে যদি তাকাই, আহা, আমি একটা হলুদ দাগ দিয়ে ফেলেছি, হলুদ দাগ দিব না। আমরা পিছনে তাকালে দেখতে পাচ্ছি পুরোটা হচ্ছে আকাশী নীল, স্কাই ব্লু, আকাশী নীল। আকাশী নীলের উপরে আঁকা এই যে জায়গাটুকু দেখতে পাচ্ছি, এটুকুর মধ্যে কি দেখিয়েছে? একেবারে শুরুতে মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা পৃথিবীর মানচিত্র। মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা পৃথিবীর মানচিত্র। আর দুই পাশে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জলপাই গাছের ডাল। সেটা হচ্ছে জলপাই গাছের দুটো স্টিক বা ডাল। এগুলো কোন গাছের? এটা একটু মাথায় রাখবো, জলপাই গাছ। এগুলো হচ্ছে জলপাই গাছ। এখন আপনি প্রশ্ন করতে পারেন, জলপাই গাছ কেন? খুবই সহজ। জলপাই গাছটা হচ্ছে, জলপাই গাছটা হচ্ছে শান্তির প্রতীক। এই কারণে এখানে সিম্বলিক্যালি তারা বোঝানোর চেষ্টা করেছে যে দেখো ভাই, পুরো পৃথিবীটাকে শান্তির প্রতীকে আবৃত করে রাখা, শান্তির মাধ্যমে আবরণ করে রাখাই হচ্ছে জাতিসংঘের কাজ। এই ব্যাপারে একটা গল্প আমার মনে পড়লো। একবার জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন ইয়াসির আরাফাত। আমরা জানি পিএলও, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, পিএলওর অন্যতম নেতা ছিলেন, পিএলওর অন্যতম নেতা ছিলেন ইয়াসির আরাফাত। ইয়াসির আরাফাত তার ভাষণে বলেছিল, আমার এক হাতে আমি জলপাইয়ের ডাল নিয়ে এসেছি, আরেক হাতে বন্দুক নিয়ে এসেছি, আপনারাই স্থির করবেন আমার কোন হাত উত্তোলিত হবে। মানে খুব স্বাভাবিক উনি বোঝানোর চেষ্টা করেছেন, আপনারা যদি আমাকে ভালো ভালো পরামর্শ দেন, আপনারা যদি আমাদের দাবি মেনে নেন, তাহলে জলপাইয়ের ডাল উত্তীর্ণ হবে, মানে শান্তি আসবে ফিলিস্তিনে। আর আপনারা যদি খারাপ খারাপ নীতি সিদ্ধান্ত যেগুলো আছে বর্তমানে সেগুলো বহাল রাখেন, তাহলে আমাদের বন্দুক উত্তোলন করতে আমরা বাধ্য হব, বলেছিল ইয়াসির আরাফাত। তো এই ব্যাপারটা এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে তাহলে জলপাই গাছের ডাল, এটা হচ্ছে পৃথিবী, আর পিছনে হচ্ছে স্কাই ব্লু বা আকাশী নীলের উপরে সাদাতে আঁকা হয়েছে জাতিসংঘের পতাকা। সামনে যে একটু, এই পতাকাটা গৃহীত হলো কবে? 7 ডিসেম্বর 1946 সালে। 7 ডিসেম্বর 1946 সালে এই পতাকাটা গৃহীত হয়। এটার ডিজাইনার ছিলেন জোনাল ম্যাগলেন। জোনাল ম্যাগলেন, যুক্তরাষ্ট্রের জোনাল ম্যাগলেন এই পতাকার ডিজাইন করেছেন। জাতিসংঘের মানবাধিকার চুক্তি, জাতিসংঘের মানবাধিকার চুক্তি হয়েছিল 1948 সালের 10 ডিসেম্বর। 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘের মানবাধিকার সনদ স্বাক্ষরিত হয়। আমরা মাঝে মধ্যেই বলে থাকি, একজন মানুষের, একজন মানুষের দুই রকমের অধিকার আছে। একটা হচ্ছে মৌলিক অধিকার, আরেকটা হচ্ছে মানবাধিকার। মানবাধিকারটা পুরো পৃথিবীব্যাপী, মানবাধিকারটা পুরো পৃথিবীব্যাপী আমরা পেয়ে থাকি। তো আমাদেরকে মানবাধিকারটা দেয়া হয় কিসের ভিত্তিতে? উত্তর হচ্ছে জাতিসংঘের মানবাধিকার চুক্তির ভিত্তিতে। কারণ যারা যারা জাতিসংঘের সদস্য তারা এই মানবাধিকার সনদে স্বাক্ষর করে বা মানবাধিকার চুক্তিতে স্বাক্ষর করে। দ্যাটস ওয়াই আপনি পৃথিবীর যেখানেই যাবেন, ওই দেশ যদি এই চুক্তিতে স্বাক্ষর করে, তাহলে আপনি মানবাধিকারের ব্যাপারে নিরাপত্তা পাবেন বা মানবাধিকারের অধিকারগুলো পাবেন। আর মৌলিক অধিকার,
মৌলিক অধিকার হচ্ছে ভাই আপনার রাষ্ট্রের, মৌলিক অধিকার আপনাকে দিবে আপনার রাষ্ট্র। আর মৌলিক অধিকার কিসের ভিত্তিতে নিশ্চিত করে? মৌলিক অধিকার দেয় হচ্ছে রাষ্ট্র বা সরকার। আর মৌলিক অধিকারের কথা আছে আমাদের সংবিধানের মধ্যে। তাহলে সংবিধানের ভিত্তিতে মৌলিক অধিকার রাষ্ট্র দিতে বাধ্য থাকে। আর মানবাধিকারটা দেয় জাতিসংঘের মানবাধিকার চুক্তির ভিত্তিতে। 10 ডিসেম্বর 1948-এ এই মানবাধিকার চুক্তিটি ঘোষণা করা হয় প্যারিসে। এটা ঘোষণা করা হয় প্যারিসে। এর ফলে এর ফলে এখন থেকে 10 ডিসেম্বরকে আমরা পালন করা শুরু করলাম মানবাধিকার দিবস। 10 ডিসেম্বর হয়ে গেল আমাদের মানবাধিকার দিবস। 10 ডিসেম্বর হচ্ছে ভাই আমাদের মানবাধিকার দিবস। এই কারণে বিশ্বব্যাপী প্রতি বছর এই দিনটাতে মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়। খুবই সহজ ব্যাপার। এরপর জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলটা কোথায়? উত্তরটা খুবই সহজ, সুইজারল্যান্ডের জেনেভাতে। জেনেভাতে এই জাতীয় ভালো ভালো জিনিসগুলোর সদর দপ্তর, যেমন যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটার সদর দপ্তর জেনেভাতে। আমার শরীর অসুস্থ হচ্ছে, জেনেভাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আবার আমি অধিকার পাবো কোথাও মাধ্যমে, সেটা নিয়েও কাজ করে সুইজারল্যান্ডের জেনেভা। তবে এর পাশাপাশি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার সংস্থা কোনটা? বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার সংস্থা হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। লন্ডনে যেটার সদর দপ্তর। 1961 থেকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কাজ করে চলেছে। 1961-তে প্রতিষ্ঠিত, তারপর থেকে কাজ করতেছে। এরপর সবচেয়ে আলোচিত মানবাধিকার সংস্থা HRW, হিউম্যান রাইটস ওয়াচ। হিউম্যান রাইটস ওয়াচ, HRW এর সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। তাহলে ভাই জাতিসংঘের মানবাধিকার নিয়ে কথা হলো। 1948 সালের 10 ডিসেম্বর প্যারিসে মানবাধিকার ঘোষণা হয়েছিল। এই কারণে 10 ডিসেম্বর মানবাধিকার দিবস। জেনেভাতে এটার সদর দপ্তর। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আর হিউম্যান রাইটস ওয়াচ এরাও কাজ করে মানবাধিকার নিয়ে। সামনে আসছে একটু, এবার হলো সম্মেলন। এখানে আমরা নারী সম্মেলনগুলো দেখব। আমি যেটা করছি ভাই, সত্যি কথা, আমি প্রথম 5টা নারী সম্মেলনের সাল কোথায় হয়েছিল লিখে নিয়ে আসছি। আপনারা কষ্ট করতে হবে না। প্রথমটা আর চতুর্থটা বেশি ইম্পর্টেন্ট, এই দুটো মাথায় রাখলেই হবে। প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1975 মেক্সিকোতে। 1975 সালে মেক্সিকোতে প্রথম বিশ্ব নারী সম্মেলনটা হয়েছিল। আর চতুর্থ বিশ্ব নারী সম্মেলনটা হয়েছিল বেইজিং। 1995 সালে বেইজিং এ হয়েছিল। আর এই নারী সম্মেলনটাই সবচেয়ে বিখ্যাত, বেইজিং নারী সম্মেলন 1995-তে। বেইজিং নারী সম্মেলন 1995-তে হয়েছিল, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। আর শুরু হয়েছিল কবে? শুরু হয়েছিল 75-এ। 5 বছর পর পর হয়েছে। 75, 80, 85, 90, 95 এরকম ভাবে আগানোর কথা ছিল। বাট 85-র পরে 10 বছর পর আমরা দেখতে পাই 85-র পরে 90-তে না হয়ে 95-তে হয়েছে। ওকে, গট ইট, বুঝতে পেরেছি। এবার আমাদের শান্তিরক্ষা মিশন নিয়ে কথা বলা যায়, কারণ আমরা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অনেক বেশি সৈন্য পাঠিয়ে থাকি। যদিও সাম্প্রতিককালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সৈন্য পাঠানো বাংলাদেশের অনেকটাই কমে গেছে, এবং এটা নিয়েও বেশ আলাপ আলোচনা চলছে যে কেন আমরা জাতীয় সংঘের শান্তিরক্ষা মিশনে আগের মতো সৈনিক পাঠাতে পারছি না। আপনার কাছে মনে হতে পারে লাভ কি এতে? আছে। জাতীয় সংঘের শান্তিরক্ষা মিশনে সৈন্য পাঠালে যেই সৈনিকদেরকে পাঠানো হয় তারা কখনো 1 বছর, 2 বছর, 3 বছর একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের জন্য দেশের বাইরে কোনো একটা জায়গাতে হয়তো কাজ করতে যান বা শান্তি রক্ষায় যান। আর এদেরকে বেতনটা দেয় কে? এদেরকে নিরাপত্তা পরিষদের মাধ্যমে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে পে করা হয় বা বেতন দেওয়া হয়। এবং এই বেতনটা
বেশ ভালো একটা পরিমাণ। এবং তাকে আমাদের দেশ থেকে আমাদের দেশের যে বাহিনীর তিনি সদস্য, পুলিশ হলে পুলিশ, নারী পুলিশ হলে নারী পুলিশ, সেনা হলে সেনাবাহিনী, বিমান হলে বিমান বাহিনী, নৌ হলে নৌবাহিনী, এই বাহিনী থেকে তিনি বেতন তো পাচ্ছেনই, এর পাশাপাশি তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে শান্তিরক্ষা মিশনের থেকে আলাদা একটা বেতন বা টাকা পেয়ে থাকেন। এবং এই বেতনটা বা এই টাকার অঙ্কটা এতটাই বেশি যে আমাদের সেনা, বিমান, নৌ বা পুলিশ যারাই যান, তারা তাদের অবসর জীবন যাপনে যে পেনশন পান, ওই রকমের একটা টাকা এখান থেকে পেয়ে যান। তাই এই নিরাপত্তা মিশনে যাওয়াটা আমাদের জন্য খুবই লাভজনক একটা ব্যাপার। কিন্তু তারপরও এখন সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে। ভালো কথা, আমরা এবার দেখি এটা কবে থেকে যাত্রা করে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন গঠিত হয়েছিল 29শে মে 1948-এ। 29শে মে 1948 সালে তখন আরব ইসরায়েল যুদ্ধ চলছিল। এই আরব ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে এটি গঠিত হয়। আরব ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে আরব ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষাপটে এটা গঠিত হয়েছে। এবার আপনার মাথায় প্রশ্ন আসবে, ভাই আরব ইসরায়েল তো অনেকবার যুদ্ধ করছে, 4বার। আরব ইসরায়েল তো 4বার যুদ্ধ করেছে। প্রথম আরব ইসরায়েল, দ্বিতীয় আরব ইসরায়েল, তৃতীয় আরব ইসরায়েল, চতুর্থ আরব ইসরায়েল পড়ে ফেলেছি অলরেডি। আমরা পড়েছি যুদ্ধ, বিপ্লব পড়া হয়েছে। আমি জানি 4বার আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল। কোন আরব ইসরায়েল যুদ্ধের কারণে নিরাপত্তা মিশন গঠিত হয়েছে বা শান্তিরক্ষা মিশন গঠিত হয়েছে? উত্তর হচ্ছে প্রথমটা। প্রথম আরব ইসরায়েল যুদ্ধের কারণেই জাতিসংঘ শান্তিরক্ষা মিশন গঠিত হয়। প্রথম আরব ইসরায়েল যুদ্ধের মাধ্যমে জাতিসংঘের এই শান্তিরক্ষা মিশন গঠিত হয়েছিল। এরপর প্রথম মিশন প্রথম মিশন পরিচালিত হতে শুরু করলো। সেই প্রথম মিশন ফিলিস্তিনের জেরুজালেমে এটি প্রেরণ করা হয়েছিল। কেন? কারণ হচ্ছে জেরুজালেমকে নিয়ে তখন দ্বন্দ্বটা বেশি ছিল। জেরুজালেম কাদের দখলে যাবে, মুসলিমদের দখলে না ইহুদিদের দখলে, এটি নিয়ে বেশ আলাপ আলোচনা হচ্ছিল। পরবর্তীতে জাতিসংঘের মাধ্যমে জর্ডানের হাতে এটি মানে দেখাশোনার ভার বা আহ, নিরাপত্তার ভার দেওয়া হয়েছিল। ভালো কথা। সেই মিশনটা ছিল নিরস্ত্র। প্রথম নিরস্ত্র সে মিশনটার নাম ছিল ইউএন, ইউনাইটেড নেশনস, পিএসও। পিএসও, প্রেস সুপারভিশন অর্গানাইজেশন। প্রেস সুপারভিশন অর্গানাইজেশন। প্রেস সুপারভিশন অর্গানাইজেশন। তাদের যে পুরস্কার, মাথার যে হেলমেট, সহজ বাংলায় মাথার হেলমেট হচ্ছে নীল। ইংরেজিতে এখন বাংলার মতো সহজ, বাংলাটাই বরং কঠিন হয়ে গেছে, শিরস্ত্রাণ ওই বাবা। তাদের মাথার হেলমেটের কালারটা হচ্ছে নীল। শান্তিরক্ষা মিশনের প্রথম নারী শান্তিরক্ষী নিযুক্ত হয় 2007-এ লাইবেরিয়াতে। 2007 সালে লাইবেরিয়াতে লাইবেরিয়াতে এটা নিযুক্ত হয়েছে। শান্তিরক্ষা মিশনের সৈন্য প্রেরণ করে 120টা দেশ শান্তিরক্ষা মিশনে সৈন্য পাঠায়। আর 1988 সালে 1988 সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন প্রথম জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নোবেল পুরস্কার পায় শান্তিতে। কিসে? শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে 1988-তে। 1948-এ প্রতিষ্ঠার 40 বছর পর 88-তে নোবেল শান্তি পুরস্কার পেয়েছে। তবে এটা কিন্তু আছে, এই 1988-র সাথে, এই সালটার সাথে আমাদেরও একটা কানেকশন আছে। আমাদেরও একটা কানেকশন আছে। এবার আপনাদের কাছে প্রশ্ন, কানেকশনটা কি? 1988-তে কি ঘটেছিল জাতীয় সংঘ শান্তিরক্ষা মিশন এবং আমাদের মধ্যে? 1988 সালে একটা যোগসূত্রটা কি একটু বলতে হবে আপনাদেরকে। বলার চেষ্টা করি একটু, 1988-তে কি এমন ঘটেছিল। চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন অথবা মাইক্রোফোন অন করেও বলতে পারেন 1988-তে কি এমন ঘটেছিল। আপনারা একটু বলার চেষ্টা করেন। এই সুযোগে আমি একটু পানি খেয়ে ফেলি। প্রশ্নটা খুবই সহজ, ভাইরা একটু ট্রাই করেন। এমনকি আপনারা যারা আগের কাজগুলো করেছেন সেই কাজগুলোতেও কিন্তু এটা বলা হয়েছিল।
কেউই দেখি কিছু বলছেন না, সবাই চুপ করে বসে আছেন। সবাই চুপ করে বসে থাকলে কিভাবে হবে? এত সহজ একটা প্রশ্ন, আপনারা যদি রাগ করে সেটাতে উত্তর না দেন। আমি প্রশ্নটা একটু আবারও বলছি। প্রশ্নটা ভীষণ সহজ। প্রশ্নটা হচ্ছে ভাই, 1988 সালে 1988 সালে বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সাথে কানেকশনটা কি, কি এমন ঘটেছিল 1988-তে? আপনার সামনে আরেকটা আমি ক্লু দিচ্ছি। সেই ক্লুটা হচ্ছে ভাই, এটার সাথে কোনো একটা ভাবে ইরাক, ইরান জড়িত। আপনার সামনে দ্বিতীয় যে ক্লুটা দিচ্ছি ভাই, সেটা হচ্ছে কোনো না কোনো ভাবে এটার সাথে ইরাক, ইরান এরা জড়িত। প্রশ্ন হচ্ছে, ইরাক, ইরান কিভাবে জড়িত? আমাদের টাইম শেষ। আপনাদেরকে অনেকক্ষণ ধরে সুযোগ দিচ্ছি, হচ্ছে না। 1988 সালে ইরাক এবং ইরানের মধ্যে, ইরাক এবং ইরানের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছিল। কত সালে ভাই? 1980-তে যুদ্ধ শুরু হয়েছিল, 1988-তে যুদ্ধ থামছিল, 1988-তে যুদ্ধ থেমেছিল, এবং 1988 সালে যে যুদ্ধ থামলো এটি থেমেছিল জাতিসংঘের মধ্যস্থতায়। জাতিসংঘের মধ্যস্থতায়। এবং 1988 সালে ইরাক, ইরান যুদ্ধের পরিপ্রেক্ষিতে সেখানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈনিক পাঠায়। জাতিসংঘ শান্তি রক্ষা মিশন মিশনে সৈন্য পাঠিয়েছিল। আর সেই মিশনে, 1988-র সেই মিশনে বাংলাদেশ প্রথমবার সৈন্য পাঠিয়েছিল। তাহলে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথম সৈন্য পাঠায় কত সালে? বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথম সৈন্য পাঠায় কত সালে? 1988 সালে। কোন যুদ্ধের পরিপ্রেক্ষিতে? ইরাক, ইরান যুদ্ধের পরিপ্রেক্ষিতে। ইরাক, ইরান যুদ্ধ শুরু হয়েছে কত সালে? 1980 সালে। 80 থেকে 88, 8 বছর যুদ্ধ চলছে। সামনে যাওয়া যাক। এবার বাংলাদেশ শান্তি রক্ষা মিশনের সদস্য হচ্ছে কবে? সদস্য হচ্ছে 1979-এ। 1979-তে, 1979-তে আমরা সদস্য হয়েছে, কিন্তু সোলজার পাঠাইনি। সোলজার কবে পাঠালাম? সোলজার পাঠালাম ফার্স্ট 1988-তে। কোন যুদ্ধের প্রেক্ষাপটে? ইরাক, ইরান যুদ্ধের প্রেক্ষাপটে। কোন যুদ্ধের প্রেক্ষাপটে? ইরাক, ইরান যুদ্ধের প্রেক্ষাপটে। কতজন পাঠাইছেন? 15 জন। ইরাক, ইরান যুদ্ধের প্রেক্ষাপটে 15 জন সৈনিক দিয়ে আমরা ফার্স্ট সৈন্য পাঠানো শুরু করি। ভালো কথা। এর পাশাপাশি সৈন্য পাঠাতে 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 এখন আমরা জাতিসংঘের সর্বোচ্চ সৈন্য পাঠানোর দেশগুলির একটি, যার কারণে আমাদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের এশিয়ার যে কার্যালয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের এশিয়ার যে কার্যালয়, সেটা আমাদের ঢাকা। এই ইনফরমেশনটা এমসিকিউতে ভাই চাকরি পরীক্ষাগুলোতে প্রায় আসে। জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের এশীয় কার্যালয়, এশিয়ার কার্যালয়টা কোথায়? উত্তর হচ্ছে ঢাকায়। এশিয়ার কার্যালয়টি ঢাকাতে অবস্থিত। সামনে আসেন, শুধু কি ওই সেনাবাহিনী যায়? উত্তর হচ্ছে না। সেনাবাহিনী দিয়ে শুরু হয়েছে, সেনাবাহিনীকে দিয়ে শুরু হয়েছে, অনেকগুলো বাহিনী যাবে। সেনাবাহিনী 1988-তে ফার্স্ট গেছে ইউনিমগ মিশনে। ইউনিমগ, ইউনাইটেড নেশনস, ইরাক, ইরান, ইরান, ইরাক, ইরাক, ইরান, এই দুটা দেশ, তার কারণে ইরান, ইরাক লিখছে। আই, আই, এরপর হচ্ছে এম, এম মিলিটারি, ওতে অবজারভার, জিতে গ্রুপ। ইউনিমগ, ইউনাইটেড নেশনস, ইউনাইটেড নেশনস, ডাবল আই, ডাবল আই তো হচ্ছে ইরান, ইরাক, মগ, এম ও জি, মিলিটারি অবজারভার গ্রুপ, মিলিটারি অবজারভার গ্রুপ। 1988-এ, 1988-তে গেছে বাংলাদেশ সেনাবাহিনী ফার্স্ট গেছে। কতজন? 15 জন। বাংলাদেশ পুলিশ গেল। এরপর বাংলাদেশ পুলিশ গেল পরের বছর 1989-তে। কোথায়? উত্তর হচ্ছে নামিবিয়াতে। আমাদের পুলিশ প্রথম যে দেশটাতে গেছে সে দেশটার নাম হচ্ছে নামিবিয়া। নামিবিয়া আফ্রিকা, আফ্রিকার দেশ। এরপর নারী পুলিশ গেল, নারী পুলিশ গেল 1999-তে। ভালো কথা। বাট নারী পুলিশ তখন আসলে মানে নার্সিং টাইপের কাজকর্ম করতে গেছিল, সরাসরি ফিল্ডে তারা যেত না, পূর্ণাঙ্গ মিশন ছিল না। তারপরে তারা গেল 1999-তে তিমুর লিসতে। তিমুর লিসতে, তিমুর লিসতে। তিমুর লিসত কোন মহাদেশে পড়েছে? না, এটা পারবেন আপনারা, আমি জানি, এশিয়ার দেশ তিমুর লিসত। আচ্ছা, বাংলাদেশ নারী পুলিশ প্রথম পূর্ণাঙ্গ মিশনে গেল 2010
কঙ্গোতে গিয়েছিল ওনারা 81 জন। কঙ্গোতে 81 জন ওনারা গিয়েছিল, কঙ্গোতে 81 জন গিয়েছিল। এরপর নৌবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ওরা গিয়েছিল 1993-তে, 1993-এ, 1993-এ। এগুলো কি আসে? উত্তর হচ্ছে ভাই এগুলো বিসিএস এ ওই প্রথমটাই আসে, 1988। এর পাশাপাশি আপনাদের চাকরির এএসআই, এসআই এগুলোর পরীক্ষাতে পুলিশ, নারী পুলিশ এগুলো আসে ভাই, এগুলো আসে। প্রথম কোন দেশে গেছে? নামিবিয়া, তিমুর লেস্ট, কঙ্গো, কোনটাতে গেছে জিজ্ঞেস করবে। সামনে চলে আসি। এবার বাংলাদেশ জাতীয় সংঘের সদস্য কবে টবে হলো একটু পড়ে ফেলি। একবার পড়েছি অলরেডি, আরেকবার। সদস্যপদ লাভের জন্য আবেদন করছি 1972-তে, 1972 সালে দেশ স্বাধীন হওয়ার পরপরই আবেদন। তখন আমরা পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে 2 বছর ঝুলেছি, 2 বছর ছিলাম পর্যবেক্ষক রাষ্ট্র। 2 বছর পর 1974-এর 17 সেপ্টেম্বর 29তম অধিবেশনে, 2 বছর পর 1974 সালের 17 সেপ্টেম্বর, 1974-এর 17 সেপ্টেম্বর আমরা সদস্য হলাম। এটা 29তম অধিবেশন, আর আমরা হয়েছিলাম 136তম সদস্য, 136তম সদস্য। আমাদের সাথে আরো 2টা দেশ সদস্য হয়েছিল, একটি নাম হচ্ছে কানাডা, আরেকটি নাম হচ্ছে গিনি বিসাউ, আরেকটি নাম হচ্ছে গিনি বিসাউ। আপনারা ভুল করেও ভাই শুধু গিনি লিখবেন না। কেন? কারণ গিনি আছে অনেকগুলো, গিনি অনেকগুলো আছে। এই যে একটা পড়বেন গিনি বিসাউ, আরেকটা পড়বেন ইকুয়েটোরিয়াল গিনি। মানে বাংলায় কি? বাংলাতে ওটাকে বলে নিরপেক্ষ, নিরক্ষরেখা আছে না, ওই নিরক্ষরেখা থেকে নাম আসছে নিরক্ষীয় গিনি, নিরক্ষীয় গিনি। এই গিনি বিসাউ বলেন আর নিরক্ষীয় গিনি বলেন, এগুলো কোথায়? এগুলো সবই আফ্রিকান কান্ট্রি। আচ্ছা, তাহলে গ্রানাডা, গিনি বিসাউ ওরাও আমাদের সাথে সদস্য হয়েছিল। আর সেবার 29তম অধিবেশনে শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিচ্ছিল। জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দেন 25 সেপ্টেম্বর, 25 সেপ্টেম্বর। ওই একই অধিবেশনে, ওই একই অধিবেশনে, যে অধিবেশনে আমরা সদস্য হয়েছি, এই একই অধিবেশনে শেখ মুজিবুর রহমান বাংলায়, এই একই অধিবেশনে শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন। খুবই সহজ কথাবার্তা, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। একটু সামনে যাওয়া যাক। এবার আমরা তো সদস্য হয়ে গেলাম, আমাদের থেকে আবার লোকজন পাঠাইতে হবে না? অবশ্যই। জাতীয় সংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি ছিলেন এস করিম, প্রথম স্থায়ী প্রতিনিধি। বর্তমানে যারা আছেন তাদেরটা হয় একেবারে লাস্টে, সাম্প্রতিকের ক্লাস হবে তখন পড়বো। আচ্ছা, প্রথম স্থায়ী প্রতিনিধি হচ্ছে করিম। প্রথম নারী, প্রথম নারী স্থায়ী প্রতিনিধি ছিলেন ইসমত জাহান, ইসমত জাহান। জাতিসংঘ মহাসচিবের সহকারী আন্ডার সেক্রেটারি, সহকারী আন্ডার সেক্রেটারি জেনারেল ছিলেন আমিরা হক, আমিরা হক, আমিরা হক। উনি হচ্ছেন সহকারী আন্ডার সেক্রেটারি ছিল। সিরফ নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ, নারীর প্রতি বৈষম্য বিলোপের যে সনদটা, সেটার নাম হচ্ছে সিরো, নারীর প্রতি বৈষম্য বিলোপের যে সনদ, বৈষম্য বিলোপ সনদ, সেটার নাম হচ্ছে সিডো। ঠিক আছে, সিডো সনদ। কেউ কি আমার একটাবার বলতে পারবেন? আগের প্রশ্নটা আপনারা পারেন নাই, এই প্রশ্নটা পারা উচিত। এই যে সিডো সনদ আছে, এই সিডো সনদের ধারা কতটি? সিডো সনদের ধারা কতটি? নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদের নাম হচ্ছে সিডো। আমার প্রশ্ন হচ্ছে সিডো সনদের ধারা কতটি? একটা প্রশ্ন হলেও কমেন্ট বক্সে লিখেন যে সিডো সনদটার ধারা কয়টা? সিডো সনদের, সিডো সনদের ধারা কতটি? সিডো সনদের ধারা কতটি? সিডো সনদের ধারা কতটি? সিডো সনদের ধারা কতটি? না, এটাও কেউ বলবে না। কি আর করা? সিডো সনদের ধারা হচ্ছে ভাই 30টা। সিডো সনদের ধারা হচ্ছে 30টা। এবং শুধু 30টা না, আপনি চাইলে 30টাকে ভাগও করতে পারেন। প্রথম 16টা, প্রথম 16টা ধারার মধ্যে বলা হয়েছে নারীর প্রতি কতভাবে বৈষম্য করা যায়, নারীর প্রতি বৈষম্য কতভাবে করা যায়, মানে কি কি করলে
নারীর প্রতি বৈষম্য প্রথম 16টার মধ্যে বলছে। পরের 14টি ধারায় এই বৈষম্যটা বিলোপ কিভাবে করবে, এই বৈষম্যগুলো বিলোপ কিভাবে করবে সেই ব্যাপারে কথাবার্তা হয়েছে। 16 আর 14 30টা। আচ্ছা, এরপর এই সিরো কমিটির প্রথম বাংলাদেশি সদস্য ছিলেন সালমা খান। প্রথম বাংলাদেশি সদস্য ছিলেন সালমা খান। এরপর ইউএনজিএ, ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, জেনারেল অ্যাসেম্বলি সাধারণ পরিষদ, যেটা এটির সভাপতি হয়েছিলাম আমরা 1986 1986 সালে 41তম অধিবেশনে। আবার হব, আবার হব, হয়ে গেছি অলরেডি, হয়ে গেছি অলরেডি। আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিল, সম্মান দিয়ে বলছে খলিল সাহেব, উনি হচ্ছেন, হয়ে গেছেন ইউএনজি এর সভাপতি, নির্বাচিত হয়ে গেছেন। কোন দেশকে হারিয়ে? আমাদের বিরুদ্ধে কোন দেশের প্রতিনিধি চেয়েছিলেন এই ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির সভাপতি হওয়ার জন্য? উত্তর হচ্ছে সাইপ্রাস, উত্তর হচ্ছে সাইপ্রাস। ভোট কয়টা পাইছি আমরা? 99টা ভোট পাইছি, ওনারা 91টা ভোট পাইছেন। মাত্র অল্প কয়েকটা ভোটের ব্যবধানে খলিল সাহেব হয়ে গেছেন ইউএনজিএ, অর্থাৎ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির সভাপতি। আচ্ছা, তা আমরা এই সভাপতি হয়েছিলাম আরো আগে একবার 1986-তে 41তম অধিবেশনে হয়েছিল হুমায়ুন রশিদ চৌধুরী। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হয়েছিলাম দুবার, অস্থায়ী সদস্য হয়েছিলাম দুবার। প্রথমবার 1979 থেকে 1980, 1979 থেকে 1980, দ্বিতীয়বার হয়েছিলাম 2000 থেকে 2001-এ, 2000 থেকে 2001-এ হয়েছিলাম। দ্যাটস ইট। সামনে আসে একটু, এবার সাধারণ পরিষদ নিয়ে কথা বলবো, অর্থাৎ জাতিসংঘের অঙ্গ সংস্থা। জাতিসংঘের অঙ্গ সংস্থা আছে 6টা। কয়টা ভাইয়া? 6টা। জাতিসংঘের অঙ্গ সংস্থা আছে 6টা। আমরা 6টা অঙ্গ সংস্থা নিয়েই হালকা পাতলা কথা বলে ফেলবো। ফার্স্টে জাতিসংঘের প্রথম যে অঙ্গ সংস্থাটাকে নিয়ে আমরা কথা বলতে চাই সেটা হচ্ছে সাধারণ পরিষদ। সেটা হচ্ছে সাধারণ পরিষদ। জাতিসংঘের প্রতিটা, জাতিসংঘের প্রতিটা সদস্য, জাতিসংঘের প্রতিটা সদস্য এই সাধারণ পরিষদের সদস্য। অর্থাৎ আপনি যদি জাতিসংঘের মেম্বার হন, জাতিসংঘের মেম্বার হলেই অটোমেটিক্যালি অটোমেটিক্যালি আপনি জাতিসংঘের সদস্য হওয়ার মধ্য দিয়ে এটির সদস্য হয়ে যাবেন, এটির সদস্য হয়ে যাবেন। এর ফলে যেটা হবে, আপনি জাতিসংঘের যখনই ওই সাধারণ পরিষদের অ্যাসেম্বলি হবে বা মিটিং হবে বা বৈঠক হবে, আপনি ভাষণ দিবেন, কথাবার্তা বলবেন, বিভিন্ন বিষয় উত্থাপন করবেন, এই হচ্ছে কথা। তারপর সাধারণ পরিষদের প্রথম অধিবেশন কবে হয়েছিল? প্রথম অধিবেশন হয়েছিল 10 জানুয়ারি 1946-এ। 10 জানুয়ারি 1946-এ সেন্ট্রাল হল, ওয়েস্ট মিনিস্টার, লন্ডন। সেন্ট্রাল হল, ওয়েস্ট মিনিস্টার, লন্ডনে প্রথম অধিবেশন হয়েছিল। এটার প্রধান কে? এটার প্রধান হচ্ছে সভাপতি। এনারা যে হয় সভাপতি, মেয়াদ কয়দিন? মেয়াদ মাত্র 1 বছর, মেয়াদ মাত্র 1 বছর। সহসভাপতি, সহসভাপতি হয় 21 জন, সহসভাপতি হয় 21 জন। এনারা কি করে? এনারা সবাই মিলে হচ্ছে সাধারণ পরিষদের যে অধিবেশনটা হয় এটা কন্ট্রোল করে, এটা নিয়ন্ত্রণ করে, এটাই কাজ। এরপর সাধারণ পরিষদের প্রথম সভাপতি হয়েছিলেন পল হেনরি স্মাক। পল হেনরি স্মাক, উনি বেলজিয়ামের মানুষ। পল হেনরি স্মাক সাধারণ পরিষদের তিনি প্রথম সভাপতি হয়েছিলেন, পল হেনরি স্মাক। আচ্ছা, আর সাধারণ পরিষদের প্রথম নারী, নারী সভাপতি হয়েছিলেন বিজয়া লক্ষ্মী পণ্ডিত, ভারতের। সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি বিজয়া লক্ষ্মী পণ্ডিত। প্রত্যেক দেশ সাধারণ পরিষদের সদস্য, প্রত্যেক দেশ যখন সাধারণ পরিষদের অধিবেশন হয় সর্বোচ্চ 5 জনকে পাঠাতে পারে, সর্বোচ্চ 5 জন প্রতিনিধি পাঠাতে পারবে। দ্যাটস ইট। এবার আসলে নিরাপত্তা পরিষদে। নিরাপত্তা পরিষদের অপর নাম হচ্ছে স্বস্তি পরিষদ। নিরাপত্তা পরিষদের অপর নাম স্বস্তি পরিষদ। নিরাপত্তা পরিষদের সদর দপ্তর কোথায়? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। প্রতিষ্ঠাকালে, প্রতিষ্ঠাকালে সদস্য ছিল 11টা দেশ, তার মধ্যে 5টা স্থায়ী এবং 6টা অস্থায়ী। পরবর্তীতে সদস্য বেড়েছে, সদস্য বেড়ে হয়েছে 15টা দেশ, 5টা স্থায়ী, 10টা অস্থায়ী। 5টা স্থায়ী সদস্যকে আমরা সবাই চিনি,
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এরপরে আছে চীন, এরপরে আছে রাশিয়া এবং হচ্ছে ভাইয়া ফ্রান্স। যুক্তরাষ্ট্র, এই পাঁচটা একেবারে সহজ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স, এই পাঁচটা সদস্য হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী রাষ্ট্র। এবং আমরা প্রত্যেকে এখানে যারা ক্লাস করতেছি আমরা সবাই জানি এই যে পাঁচটা সদস্য আছে, এই পাঁচটা সদস্যের আমরা খুব ভালো করে জানি এই পাঁচটা সদস্যের হাতে আছে একটা পাওয়ার। সেই পাওয়ারের নাম হচ্ছে ভেটো। এটার নাম হচ্ছে ভাই ভেটো পাওয়ার। ভেটো শব্দের অর্থ হচ্ছে আমি মানি না, আমি মানি না। জাতিসংঘের যে কোনো একটা প্রস্তাব আপনার কাছে যদি ভালো না লাগে আপনি বলবেন আমি মানি না। এবং এই পাঁচটা সদস্যের প্রত্যেকে যদি একমত না হয়, অর্থাৎ একজনে যদি ভেটো দেয় কোন একটা প্রস্তাব পাস হবে না। একজন সদস্য যদি ভেটো দেন প্রস্তাবটি আটকে যাবে। এই কারণে আমরা দেখতে পাই ফিলিস্তিন ইস্যুতে সবাই মোটামুটি একমত, যুক্তরাষ্ট্র বলছে আমি মানি না, তাহলে ওই প্রস্তাব পাস হবে না। সামনে আসি, অস্থায়ী সদস্যগুলোর মেয়াদ হচ্ছে 2 বছর করে। সবচেয়ে বেশি বার অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে জাপান। সবচেয়ে বেশি বার অস্থায়ী সদস্য নির্বাচিত হচ্ছে জাপান। নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ হচ্ছে 1 মাস। বাংলাদেশ 2 বার সদস্য হয়েছে নিরাপত্তা পরিষদের। অবশ্যই অস্থায়ী অস্থায়ী সদস্য 2 বার হয়েছিলাম। সামনে আসি, এটা একটু দেখি। G4 ভার্সেস কফি ক্লাব মানে কি এটার? G4 হচ্ছে এরা বেশ শক্তিশালী দেশ, এরা অর্থনৈতিক ভাবেও বেশ ভালো অবস্থায় আছে, এরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে চায়। G4 গ্রুপ অফ 4, গ্রুপ অফ 4। এরা কারা হতে চায় স্থায়ী সদস্য? এত ক্ষমতা কেন ওদের? খুব সহজ, জাপান অর্থনৈতিকভাবে ভীষণ শক্তিশালী, আমেরিকার খুবই ক্লোজ বন্ধু, এবং পৃথিবীর যে দেশগুলো আছে গরিব আমাদের মতো ফকির, এদেরকে সবচেয়ে বেশি টাকা পয়সা দিয়ে সাহায্য করে এই জাপান। আমাদের বাংলাদেশকে সবচেয়ে বেশি টাকা পয়সা দিয়ে সাহায্য করে জাপান ওর জাইকার মাধ্যমে। ওদের একটা প্রতিষ্ঠান আছে নাম হচ্ছে জাইকা, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার মাধ্যমে আমাদেরকে হেল্প করে, আমাদের কত রাস্তাঘাট কত কিছু এটা করে দেয়। তো এই কারণে জাপান বলতেছে আমি স্থায়ী সদস্য হব। জাপান যাচ্ছে। এরপরে যাচ্ছে জার্মানি। জার্মানির একটাই দোষ, জার্মানি ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধে ঝামেলা করছিল, কিন্তু জার্মানি বলে এখন তো ভালো হয়ে গেছি, আমি ইউরোপের সবচেয়ে বড় পাওয়ারফুল কান্ট্রি। যুক্তরাজ্য সেই ইউরোপের ভিতরে ততটা ভালোভাবে থাকে না। ফ্রান্সের থেকেও জার্মানির ক্ষমতা বেশি, ফ্রান্সের থেকেও জার্মানির ক্ষমতা বেশি। কেমনে বেশি? ইউরোপিয়ান ইউনিয়ন পুরোটা বলা যেতে পারে কন্ট্রোল করে জার্মানি। এই কারণে জার্মানি বলতেছে আমাকে নাও। এর পাশাপাশি ব্রাজিল ব্রাজিল বলার চেষ্টা করে দক্ষিণ আমেরিকা থেকে তো কাউকেই নাওনি, পুরো মহাদেশটি ফাঁকা, আমাকে নাও। তো ব্রাজিল এবং হচ্ছে ভারত এবং হচ্ছে ভারত, কিন্তু লাভ নাই, এরা কেউই আসলে হতে পারবে না। কেন? ভারত চীন হতে দিবে না, চীন হতে দিবে না, চীন জীবনে ওটা মানবে না। ব্রাজিল ব্রাজিলের বিপক্ষে অনেকেই হচ্ছে দাঁড়ায়, আর হচ্ছে ব্রাজিলের অর্থনৈতিক শক্তিটা একটু কম। জার্মানি দাঁড়াতে চাইলে ফ্রান্স, যুক্তরাজ্য এরা দিবে না। আর জাপান জাপান হচ্ছে আমেরিকা চায় ওর তলে থাকুক, কিন্তু এরা সবাই হতে চাচ্ছে। তো এরা G4 নেশনস এই জোটটা গঠন করেছে 2005-এ। আর এদের বিরুদ্ধে একটা দল আছে, এদেরকে বলে কফি ক্লাব। এদেরকে বলে কফি ক্লাব। কফি ক্লাব হচ্ছে এটা মানে না। কফি ক্লাবে কারা আছে? ইতালি, কানাডা, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তারপর আছে স্পেন, তারপর আছে তুরস্ক, মেক্সিকো, আর্জেন্টিনা, পাকিস্তান, মাল্টা। পাকিস্তান কারা মানা করে বুঝতেই তো পারতেছো, ভারত। ভারত নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে পাকিস্তান বলে আমি মানি না, প্রবলেম ওদের। ব্রাজিল হতে চায়, আর্জেন্টিনা ও বলে না দিব না, মেক্সিকো চায় না হোক। ঠিক আছে, তাহলে ওদের পাওয়ার বেড়ে যাবে। এরপরে তুরস্ক, স্পেন এরাও হচ্ছে একটু দ্বিমত করে, এরা চায় নিজেরা যাবে, এদেরও শক্তি আছে ভালো।
তো এরাও জাপান জার্মানিকে হতে দিবে না। এই হচ্ছে কথাবার্তা। তাহলে দুইটা একটার একটা বিপরীত, G4 আর হচ্ছে কফি ক্লাব। সামনে আসো, এবার হচ্ছে ওসি পরিষদ। কত চাকরির পরীক্ষা যেটা আসছে জাতিসংঘের, কোন সংস্থার কাজ এখন বন্ধ? কোন সংস্থার কাজ বন্ধ? ওসি পরিষদ। কবে বন্ধ হয়েছে? 1994 সালে, পালাউয়ের স্বাধীনতার পর থেকে এটার কাজ বন্ধ। আচ্ছা, এটার কাজ কি ছিল? উপনিবেশ, যে দেশগুলো উপনিবেশ আকারে ছিল এদেরকে সাহায্য সহযোগিতা করাই হচ্ছে ওসি পরিষদের কাজ ছিল। যে দেশগুলো উপনিবেশ আকারে ছিল তাদেরকে সাহায্য সহযোগিতা করাই হচ্ছে ওসি পরিষদের কাজ ছিল। এখন উপনিবেশ আর নাই, ওসি পরিষদেরও কাজ নাই। এ হলো ঘটনা। একটু সামনে আসি এবার। অনেকগুলো তথ্য একসাথে দেখতে পাচ্ছি। এখানে মূলত ব্যাখ্যা করা হয়েছে আমাদের, এখানে মূলত আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি আমাদের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ। জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ এই সংস্থাটা, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ এটা একটা সংস্থা। কেন এটা এতটা গুরুত্বপূর্ণ? কারণ এটা আমাদের মতো যে দেশগুলো আছে তাদেরকে আর্থিকভাবে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকে। এই আর্থিক সাহায্য সহযোগিতার জন্যই হচ্ছে মূলত এটার এতটা আমরা গুরুত্ব দিয়ে থাকি। ঠিক আছে, তো চলুন একটু দেখার চেষ্টা করি। বছরে তারা দুইবার অধিবেশন করে, বছরে দুইবার অধিবেশন হয়। একটা হয় সুইজারল্যান্ডের জেনেভাতে, একটা অধিবেশন বসে সুইজারল্যান্ডের জেনেভাতে, আর আরেকটা অধিবেশন বসে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। দুইটা অধিবেশন, ঠিক আছে? প্রত্যেকটা 1 মাস করে হয়, প্রত্যেকটা 1 মাস করে হয়। সদস্য দেশ আছে 54টা, সদস্য দেশ 54টা। প্রতি বছর 1/3 অবসর গ্রহণ করে, মানে কিছু সরে যায়, নতুনগুলো আসে। আঞ্চলিক কমিশন আছে 5টা, আঞ্চলিক কমিশন আছে 5টা। সবগুলারই মোটামুটি নাম প্রায় কাছাকাছি, প্রায় কাছাকাছি। ইকোনমিক কমিশন অফ ইউরোপ, ইকোনমিক কমিশন অফ আফ্রিকা, ইকোনমিক কমিশন ফর ল্যাটিন আমেরিকা অ্যান্ড দ্য ক্যারিবিয়ান। এরপর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন, জাস্ট সোশ্যালটা অ্যাড করছে। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, ফর ওয়েস্টার্ন এশিয়া। অর্থাৎ ভিন্ন ভিন্ন অঞ্চলের জন্য ভিন্ন ভিন্ন ইকোনমিক কমিশন। প্রথমে সুইজারল্যান্ডের জেনেভাতে ইউরোপের তার সদর দপ্তর, আফ্রিকার তার সদর দপ্তর আদ্দিস আবাবাতে, তারপর ল্যাটিন আমেরিকার ক্যারিবিয়ানেরটা হচ্ছে সান্তিয়াগোতে, চীনের রাজধানী হচ্ছে সান্তিয়াগো, সান্তিয়াগোতে। এশিয়া আর প্যাসিফিক অঞ্চলের তার সদর দপ্তর হচ্ছে ব্যাংককে। এরপর ওয়েস্টার্ন এশিয়া, এটার সদর দপ্তর হচ্ছে লেবাননের বৈরুতে। অর্থাৎ এটার 5টা আঞ্চলিক কমিশন, এটার 5টা আঞ্চলিক কমিশন। প্রতিটা কমিশন কোথায় অবস্থিত দেখে ফেলতে হবে। সামনে যাওয়া যাক। এরপর আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক আদালত হচ্ছে নেদারল্যান্ডের হেগে। বাট আমরা একটা ভুল করি, আমরা যেটা ভুল করি ভাই, সেটা হচ্ছে আইসিজে, আইসিজে। আর একটা প্রতিষ্ঠান আছে আইসিসি। আইসিজে আর আইসিসি, এই দুইটার মধ্যে আমরা গোলায় ফেলি, এই দুইটার মধ্যে আমরা গোলায় ফেলি। দুইটা ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান। আইসিজে এটা জাতিসংঘের একটা অঙ্গ সংস্থা, এটা জাতিসংঘের সাথে কানেকশন আছে, আছে। এটা জাতিসংঘের অঙ্গ সংস্থা। আর আইসিসি এটা জাতিসংঘের অঙ্গ সংস্থা নয়। পাশাপাশি আইসিজে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটার মধ্যে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে হবে। আইসিজে তে মামলা করতে হয় রাষ্ট্রের বিরুদ্ধে, আর আইসিসি ওখানে কাছে মামলা করতে হবে কোন ব্যক্তির বিরুদ্ধে। বুঝতে পারা যাচ্ছে? একটাতে মামলা করতে হয় রাষ্ট্রের বিরুদ্ধে, আরেকটাতে মামলা করতে হয় ব্যক্তির বিরুদ্ধে। চলেন দুটাই দেখি। প্রথমত, আন্তর্জাতিক আদালত 1945 প্রতিষ্ঠিত হয়েছে। সদর দপ্তর নেদারল্যান্ডের হেগ শহরে, নেদারল্যান্ডের হেগ শহরে, হেগের প্রিন্স প্যালেসে এটা সদর দপ্তর। নেদারল্যান্ডের হেগ শহরের, নেদারল্যান্ডের হেগ শহরের প্রিন্স প্যালেসে এটা সদর দপ্তর। সভাপতি যিনি হবেন তার মেয়াদ 3 বছর। এখানে 15 জন বিচারক আছেন, প্রতিজন বিচারকের মেয়াদ আবার 9 বছর। তাহলে প্রতিজন বিচারকের মেয়াদ 9 বছর। এই বিচারকদের থেকে সভাপতি নির্বাচিত হলো, সভাপতির মেয়াদ হচ্ছে 3 বছর।
এখানে ফার্স্ট মামলা করেছিল যুক্তরাজ্য ও আলবেনিয়া। এখানে প্রথম মামলা করেছিল যুক্তরাজ্য আলবেনিয়া। কেন যুক্তরাজ্য আলবেনিয়া মামলা করছে? কারণ এখানে ভাই মামলা করাই যায় রাষ্ট্রের বিরুদ্ধে, ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায় না। তাহলে ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে হলে লাগবে আইসিসি। আইসিসিটা কোথায়? সেম নেদারল্যান্ডের হেগে। আইসিসিও নেদারল্যান্ডের হেগ শহরে, একই শহরে। বাট এখানে বিচারক 18 জন। আগেরটা দেখেন, আগেরটাতে বিচারক ছিল 15 জন। এখানে আইসিজেতে বিচারক 15 জন, আর এখানে আইসিসিতে বিচারক 18 জন। বিচারকের মধ্যে আবার 7 জন নারী, 11 জন হতে হয় পুরুষ। বিচারকের মেয়াদ 9 বছর। বিচারকের মেয়াদ 9 বছর। এটা সেম, এখানেও বিচারকের মেয়াদ 9 বছর, এখানেও বিচারকের মেয়াদ 9 বছর। রোম চুক্তি হয়েছিল 17 জুলাই 1998-তে। 17 জুলাই 1998-তে হয়েছিল রোম চুক্তি। রোম চুক্তির মাধ্যমে এটার জন্ম। রোম চুক্তির মাধ্যমে এটির জন্ম। লাস্টে পিসিএ, পিসিএ এই প্রতিষ্ঠানটা আছে। এটাও একটা নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত আদালত, স্থায়ী সালিসি আদালত। ইংরেজি করলে দাঁড়ায় পার্মানেন্ট কোর্ট। পার্মানেন্ট, পিতে 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 পার্মানেন্ট, সিতে হচ্ছে কোর্ট। পার্মানেন্ট কোর্ট ফর আরবিট্রেশন। পার্মানেন্ট কোর্ট ফর আরবিট্রেশন। পার্মানেন্ট কোর্ট ফর আরবিট্রেশন। এটা সদর দপ্তর নেদারল্যান্ডের হেগে। নেদারল্যান্ডের হেগে অবস্থিত। শেষ। সামনে আসি, জাতিসংঘের সচিবালয়। এটা দেখার কিছু নাই। জাতিসংঘের সচিবালয় হচ্ছে ওই যে পড়াইছিলাম, নিউ ইয়র্কে অবস্থিত, ম্যানহাটনে অবস্থিত। জায়গা দিয়েছিল রকফেলার, জায়গা দিয়েছিল রকফেলার। আটলান্টিকের পারে অবস্থিত ওই বিল্ডিংটাই হচ্ছে জাতিসংঘের সচিবালয়। এখানে বসে বসে জাতিসংঘের মহাসচিব জাতিসংঘ চালান। মহাসচিবের মেয়াদ হচ্ছে 5 বছর। এখন পর্যন্ত জাতিসংঘের মহাসচিব হচ্ছেন 9 জন। এখন পর্যন্ত জাতিসংঘের মহাসচিব 9 জন। এবার চলেন আমরা প্রতিজন মহাসচিব সম্পর্কে আলাদা আলাদা করে জানবো। প্রথমে জাতিসংঘের বিস্তারিত পড়েছি। জাতিসংঘের অঙ্গ সংস্থা আছে 6টি, অঙ্গ সংস্থাগুলো পড়েছি। এখন জাতিসংঘের মহাসচিব নিয়ে পড়বে। এরপর জাতিসংঘের বিশেষায়িত কিছু সংস্থা আছে, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, আইএলও, ইউনেস্কো, তারপর হচ্ছে আরো অনেকগুলো আছে। এগুলো নিয়ে আমরা পড়া স্টার্ট করব। চলেন মহাসচিব নিয়ে পড়া স্টার্ট করি। এবার প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এটা ভদ্রলোকের ছবি। এই ও আল্লাহ, ওনার পাশে তো আমাকেই কালো লাগতেছে, কিছু করার নাই। তারপর আমরা ওনাকে চিনি। ওনার নাম হচ্ছে ট্রিগ ভ্যালি। ওনার নাম হচ্ছে ট্রিগ ভ্যালি। জাতিসংঘের প্রথম মহাসচিব উনি, এবং এই মানুষটা হচ্ছে জাতিসংঘের প্রথম মহাসচিব এবং একমাত্র পদত্যাগকারী মহাসচিব। একমাত্র পদত্যাগকারী মহাসচিব। পদত্যাগ করছিল কেন? পদত্যাগ করেছিলেন তিনি কোরিয়া যুদ্ধের কারণে। কোরিয়া যুদ্ধের কারণে তিনি পদত্যাগ করেছিল। কেন? কারণ কোরিয়াকে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা শেষ হওয়ার পর কোরিয়াকে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা শেষ হওয়ার পর 2টা ভাগে ভাগ করে ফেলে। একটির নাম হল উত্তর কোরিয়া, একটির নাম হয়ে যায় দক্ষিণ কোরিয়া। একটি হলো ভাই উত্তর কোরিয়া, আরেকটি হচ্ছে ভাই দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, এই দুই কোরিয়া, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, এই দুই কোরিয়াকে মূলত কে ভাগ করছিল? উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, এই দুই কোরিয়াকে মূলত ভাগ করার কাজটা করেছিল 2টা বড় বড় শক্তিধর দেশ, যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন। যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন। যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক ছিল দক্ষিণ কোরিয়ার, আর সোভিয়েতের সাথে ভালো সম্পর্ক হচ্ছে উত্তর কোরিয়ার। এদের মধ্যে যখন যুদ্ধ শুরু হয়, মূলত একটার ভিতরে ছড়িয়ে পড়েছিল পুঁজিবাদ, আরেকটার ভিতরে ছড়িয়ে পড়েছিল সমাজতান্ত্রিক মতবাদ। মূলত উত্তর কোরিয়াতে সমাজতন্ত্র, দক্ষিণ কোরিয়াতে পুঁজিবাদ। এর ফলে এর ফলে যেটা হলো, এরা যুদ্ধে লিপ্ত হলো। জাতিসংঘ থেকে বেশ কয়েকবার ট্রিগ ভ্যালির উদ্যোগে প্রস্তাব আনা হলো যে যুদ্ধটা বিরতি হোক, কিন্তু প্রতিবার হয় যুক্তরাষ্ট্র ভেটো দিত, না সোভিয়েত ভেটো দিত। এদের ভেটোর কারণে বা এদের সম্পর্কের কারণে, এদের যে সম্পর্ক এদের সাথে, এই কারণে হচ্ছে যুদ্ধটা শেষ হচ্ছিল না, যুদ্ধটা থামছিল না। এই কারণে তিনি হচ্ছে পদত্যাগ করেছিলেন।
ওনার বাসা কোথায়? ওনার বাসা বা ওনার বাড়ি নরওয়েতে। তাহলে জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিগ ভ্যালি, প্রথম পদত্যাগকারী মহাসচিব, কোরিয়া যুদ্ধের কারণে পদত্যাগ। সামনে আসি। এরপর দেখতে পাচ্ছি ডেগ হ্যামারশোল্ডকে জাতিসংঘের ক্ষমতায় থাকাকালীন, মহাসচিব থাকাকালীন উনি বিমান দুর্ঘটনায় মারা গেছে। জাতীয় সংঘের মহাসচিব থাকাকালীন বিমান দুর্ঘটনায় মারা যায় ডেগ হ্যামারশোল্ড। ওনার বাড়ি হচ্ছে সুইডেনে। ওনার বাড়ি সুইডেনে। উনি যখন মহাসচিব ছিলেন তখন তিনি কঙ্গো সফরে যাচ্ছিলেন। কঙ্গো সফরে যাওয়ার সময় বর্তমানে যে জাম্বিয়ায় পৌঁছলে বিমান দুর্ঘটনায় মারা যায়। 1961 সালে শান্তিতে মরণোত্তর নোবেল পেয়েছেন। শুধু তাই না, জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে, জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে কেউ যদি ভালো ভূমিকা রাখে তাহলে তাকে সেই পদকটা দেয়। জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে ভালো ভূমিকা রাখলে ওনার নামে পদক দেয়। সেই পদকের নাম হচ্ছে ডেগ হ্যামারশোল্ড পদক। জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে ভালো ভূমিকা রাখলে, জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে ভালো ভূমিকা রাখলে ওনার নামে পদক দেয়। দ্বিতীয় মহাসচিব বাড়ি সুইডেন, দায়িত্ব থাকাকালীন মারা গেছে বিমান দুর্ঘটনায়, ওনার নামে পদক আছে, উনি নোবেল পাইছেন। সামনে চলে আসছি। এরপর উ থান্ট, উ থান্ট প্রথম এশিয়ার মুক্তিযুদ্ধের সময়ের, প্রথম এশিয়ার মুক্তিযুদ্ধের সময়ের। তাহলে উ থান্ট বাড়ি হচ্ছে মিয়ানমার, বাড়ি হচ্ছে মিয়ানমার। আমাদের মুক্তিযুদ্ধকালীন মহাসচিব ছিল, আমাদের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিল। এশিয়া থেকে নির্বাচিত প্রথম মহাসচিব, এশিয়া থেকে নির্বাচিত প্রথম মহাসচিব। সামনে চলে আসি। এরপর কোর্ট ওয়ার্ল্ড হেম, কোর্ট ওয়ার্ল্ড হেম চালাক লোক, খুবই চালাক লোক। ঠিক আছে, কেন চালাক বলছি? ওনার বাড়ি অস্ট্রিয়াতে, ওনার বাড়ি অস্ট্রিয়াতে। চীন ওনার বিরুদ্ধে ভেটো দিয়েছিল, এর কারণে তিনি তৃতীয় মেয়াদে, তৃতীয় মেয়াদে বসতে পারেন নাই ক্ষমতায়। ঠিক আছে, তিনি হচ্ছে মহাসচিব হতে পারেন নাই আবার। কিন্তু এই পাবলিকটা 1986 সালে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন, অস্ট্রিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। আমাদের জন্য এই লোকটা ভালো বা ইম্পর্টেন্ট, কারণ জাতিসংঘ মহাসচিব হিসাবে তিনি প্রথম বাংলাদেশে আসছে। আমাদের এত কিছু দেখতে হবে না, আমরা জাস্ট মনে রাখবো জাতিসংঘের কোন মহাসচিব বাংলাদেশে ফার্স্ট সফর করেন। ওটা হচ্ছে ওল্ড ওয়ার্ল্ড হেইম, ওল্ড ওয়ার্ল্ড হেইম চতুর্থ, চতুর্থ। প্রথম জনের নাম ট্রিগ ভ্যালি, পরের জনের নাম হচ্ছে ডেগ হ্যামারশোল্ড, পরের জনের নাম হচ্ছে উ থান্ট, পরের জনের নাম হচ্ছে ওল্ড ওয়ার্ল্ড হেইম, বাড়ি অস্ট্রিয়াতে। এরপর প্যারিস দ্য কুয়েলার, প্যারিস দ্য কুয়েলার নামের মধ্যে বোঝা যায় ওনার দেশ কই। প্যারিস দ্য কুয়েলার পেরু, প্যারিস পেরু, প্যারিস পেরু। বাংলাদেশ সফরকারী দ্বিতীয় মহাসচিব, বাংলাদেশে আসছিল, বাংলাদেশে আসছিল দ্বিতীয় মহাসচিব। পরবর্তীতে পেরুর প্রধানমন্ত্রী, 2000 সালে পেরুর প্রধানমন্ত্রী হয়েছিল। পঞ্চম মহাসচিব। এরপর ষষ্ঠ মহাসচিব বুট্রস, বুট্রস গালি, বুট্রস, বুট্রস গালি। আমরা বলে ভুল লিখছি, ওনার নাম বোধহয় বুট্রস গালি, আমরা দুইবার বুট্রস বুট্রস লিখে ফেলছি। না, ওনার নাম আসলেই বুট্রস, বুট্রস গালি। ওনার নাম আসলেই বুট্রস, বুট্রস গালি। অদ্ভুত না। বাড়ি হচ্ছে মিশরে। আফ্রিকা মহাদেশ থেকে নির্বাচিত প্রথম মহাসচিব। এর আগে আফ্রিকাতে কেউ মহাসচিব হয় নাই। যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে ভেটো দিয়েছিল, তাই সেকেন্ড টার্মে উনি আর হতে পারেন নাই। এরপর সপ্তম মহাসচিব কফি আনান, জাতিসংঘের সফল মহাসচিবদের একজন। আমরা যার কথা সবচেয়ে বেশি শুনেছি তিনি হচ্ছেন এই কফি আনান। ঘানার মানুষ, ঘানার মতো একটা দেশের থেকে উনি উঠে এসে জাতিসংঘের মহাসচিব হয়েছিলেন আফ্রিকা থেকে। এরপর তিনি 2001 সালে নোবেল শান্তি পুরস্কার পান। 2001 সালে তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন, 2001-এ নোবেল শান্তি পুরস্কার পান। সামনে আসি। এরপর অষ্টম মহাসচিব বান কি মুন, সবসময় হাসিব। বান কি মুন দেখতেও কি সুন্দর লাগে, এখন এখনো লোকটা বেঁচে আছে, বয়স চলে 80-র উপরে, বেঁচে আছে এখনো বান কি মুন। কফি আনান কিছুদিন আগে মারা গেছে, বাট বান কি মুন বেঁচে আছে। দক্ষিণ কোরিয়া থেকে তিনি হয়েছিলেন এশিয়া থেকে নির্বাচিত দ্বিতীয় মহাসচিব। উ থান্টের পর তিনি দ্বিতীয়। দক্ষিণ কোরিয়ার বান কি মুন অষ্টম মহাসচিব। লাস্ট নবম মহাসচিব
আন্তোনিও গুতেরেস। আন্তোনিও গুতেরেস ছিলেন তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী। পর্তুগালের প্রধানমন্ত্রী থেকে তিনি হয়ে গেছেন এখন জাতিসংঘের বর্তমান মহাসচিব বা নবম মহাসচিব। নবম এবং বর্তমান, দ্যাটস ইট। দেখে ফেললাম জাতিসংঘের যতজন মহাসচিব আছে প্রত্যেকের সম্পর্কে পড়ে ফেলছি। ঘড়ির কাঁটা আমাদেরকে জানাচ্ছে আমাদের টাইম প্রায় শেষ। বাট আমরা চলেন কয়েকটা জাতিসংঘের বিশেষায়িত সংস্থা নিয়ে পড়ে ফেলি। ফার্স্টলি ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ একটু মাথায় রাখবো, পরীক্ষা হলে আমরা অনেকেই এটা ভুল করি যে ভাই ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, এখানে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ এখানে প্রতিষ্ঠান কয়টা? ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান কয়টা? উত্তর হচ্ছে 5টা। ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান কতটি? 5টি। উত্তর হচ্ছে ভাই 5টি। এবার প্রশ্ন করছে ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক এখানে কয়টা? উত্তর হচ্ছে 2টা। উত্তর হচ্ছে 2টা। এমনিতে ওয়ার্ল্ড ব্যাংক বলে কিছু নাই, 2টা প্রতিষ্ঠানকে এক করে ওয়ার্ল্ড ব্যাংক বলে। একটা নাম হচ্ছে আইবিআরডি, একটা নাম হচ্ছে আইবিআরডি, আর একটা হচ্ছে আইডিএ। এই 2টাকে এক করে আমরা বলে থাকি ওয়ার্ল্ড ব্যাংক। আর ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ বললে, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ বললে সামনে আসি এবং যে এখানে দেখেন, ভালো করে দেখেন, পুরোটা দেখেন, পুরোটা এখানে দেখেন। এই যে 5টা সংস্থা আছে এদেরকে এক করে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টাকে এক করে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ বলবো। আর যদি শুধু ওয়ার্ল্ড ব্যাংক বলে তাহলে হচ্ছে আইবিআরডি আর হচ্ছে আইডিএ। ধরেন এখন প্রশ্নে বললো যে ভাই নিচের কোনটাকে, নিচের কোনটাকে বিশ্ব ব্যাংক বলে? অপশনে একটা দাগাইতে পারবেন, যে কোনো একটা নাম দাগাইতে পারবেন, তখন আপনি দাগায় আসবেন, তখন আপনি দাগায় আসবেন আইবিআরডির কথা। ঠিক আছে? আর যদি বলে ওয়ার্ল্ড ব্যাংক কতটি প্রতিষ্ঠানে? 2টি নিয়ে। আর যদি বলে নিচের কোনটা ওয়ার্ল্ড ব্যাংক, তাহলে দাগাবেন শুধু আইবিআরডি। আচ্ছা, বিশ্ব ব্যাংক গোষ্ঠী প্রতিষ্ঠিত হয়েছে 1944-এ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। কার্যক্রম শুরু করেছে 1946 সালে। 1946 সালে প্রতিষ্ঠাকালে এটার নাম ছিল আইবিআরডি। আইবিআরডি মানে কি আমরা পরে দেখতেছি। ওয়ার্ল্ড ব্যাংক নামকরণ হয়েছে 1956 সালে। প্রথমে নাম আইবিআরডি ছিল, এরপর নাম হয়েছে ওয়ার্ল্ড ব্যাংক। ঠিক আছে? আইডিএ এবং আইবিআরডি কে এক করে বলতেছে ওয়ার্ল্ড ব্যাংক। আইবিআরডি নামটা এখনো আছে, বা 2টাকে এক করে ওয়ার্ল্ড ব্যাংক নাম হয়েছে 1956-তে। আচ্ছা, এরপর বিশ্ব ব্যাংক প্রথম ঋণ দিয়েছে ফ্রান্সকে। বিশ্ব ব্যাংক ইনস্টিটিউট, ডাব্লিউবিআই, এটা প্রতিষ্ঠিত হয়েছে 1955-তে। 1955-তে বিশ্ব ব্যাংকের একটা বার্ষিক প্রকাশন আছে, মানে প্রতি বছর একবার করে তার একটা রিপোর্ট প্রকাশ করে, নাম তার ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট বিশ্ব ব্যাংক প্রকাশ করে। এটা আসে, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কে প্রকাশ করে? বিশ্ব ব্যাংক। তারপর বিশ্ব ব্যাংক যে বার্ষিক প্রকাশনা বন্ধ করে দিয়েছে, এটা হচ্ছে ডুইং বিজনেস রিপোর্ট। আগে ডুইং বিজনেস রিপোর্ট প্রকাশ করতো। ভাই ডুইং বিজনেস রিপোর্ট এটা কি জিনিস? এটা হলো একটা দেশে ব্যবসা করতে গেলে কিছু জিনিস আপনার লাগবে। যেমন আপনি একটা কারখানা দিয়েছেন, আপনার পানির লাইন লাগবে, আপনার বিদ্যুতের লাইন লাগবে, আপনার কোম্পানিটাকে বিভিন্ন কাগজপত্র সনদ টনদ লাগে, ওই যে ইউনিয়ন ভুক্ত করা, ট্যাক্স সার্টিফিকেট টার্টিফিকেট, এগুলো লাগা। এগুলো কতটা দ্রুত পাচ্ছেন ওটাই হলো ডুইং বিজনেস এর ব্যাপার। যত দ্রুত আপনি পাবেন, আপনি ডুইং বিজনেস রিপোর্টে তত আগে থাকবেন। আর যদি এই কাগজপত্রগুলো পেতে দেরি হয়, তারপর হচ্ছে পানির লাইন, গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন, এগুলো পেতে দেরি হয়, ডুইং বিজনেস রিপোর্ট ওই দেশটা পিছিয়ে থাকবে। এ হলো ঘটনা। আচ্ছা, বুঝলাম। এবার এখানে 5টা সংস্থা লিখছে, আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে পড়বো। বিশ্ব ব্যাংক গোষ্ঠীর অঙ্গ সংস্থা 5টা: আইবিআরডি, আইসিএসআইডি, আইডিএ, মেগা এবং আইএফসি। এমআইজিএ, মেগা বা আইএফসি, আইসিএসআইডি, আইডিএ, আইবিআরডি। ঠিক আছে? মোট হচ্ছে 5টা। আইবিআরডি কার্যক্রম শুরু করে 1946 সালে। 1946 সালে। ঠিক আছে? এটা কি করে? আইবিআরডি কি করে? আইবিআরডির নামটা পড়লেই বুঝে যাবো।
ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট। রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট তার মানে হচ্ছে দরিদ্র যে দেশগুলো আছে সেই দেশগুলো রিকনস্ট্রাক্ট করতে চাচ্ছে, নিজেদেরকে পুনরায় নির্মাণ করতে চাচ্ছে, ডেভেলপমেন্ট করতে চাচ্ছে, উন্নয়ন করতে চাচ্ছে, তাদেরকে সাহায্য করে। রিকনস্ট্রাকশন করতে চাচ্ছে, নিজেদেরকে পুনরায় নির্মাণ করতে চাচ্ছে, নিজেদের উন্নয়ন করতে চাচ্ছে, তাদেরকে ঋণ দিয়ে আর্থিক সহায়তা দিয়ে সাহায্য করে IBRD। গেল। এরপর আসছে মনে করেন IFC। IFC মানে কি? আবার আমরা দেখে আসি, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। ফাইন্যান্স মানে কি? অর্থায়ন করা। যার টাকা দরকার তারা টাকা দিলাম, অর্থায়ন করলাম। ঠিক আছে, অর্থ আয়ন করা। ফাইন্যান্সের বাংলা হচ্ছে অর্থায়ন। ফাইন্যান্সের বাংলা অর্থায়ন। অর্থায়ন মানে হচ্ছে অর্থ সংগ্রহ করা। আপনি ফাইন্যান্স করবেন, আপনি অর্থায়ন করবেন, মানে হচ্ছে আপনি অর্থ সংগ্রহ করবেন, আর আপনারা টাকাটা দিবে কে? টাকাটা দিবে IFC। আপনি অর্থায়ন করতেছেন আর সে টাকাটা দিচ্ছে, এ হলো ঘটনা। তাহলে IFC আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা, এটি প্রতিষ্ঠিত হয়েছে 1956 সালে। এরপর হচ্ছে IDA, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, এটাকে বলা হয় সফট লোন উইন্ডো। IDA কে বলা হয় সফট লোন উইন্ডো। কেন এটাকে সফট লোন উইন্ডো বলে? কারণ এটা অতি সহজ শর্তে, অনেকগুলো দেশকে হচ্ছে ঋণ টিন দিয়ে সাহায্য করেছে এবং এখনো করে। ঠিক আছে, এই কারণে সহজ শর্তে ঋণ দেয়, তার কারণে এটাকে বলা হয়ে থাকে সফট লোন উইন্ডো। সহজ শর্তে ঋণ দেওয়ার কারণে, সহজ শর্তে ঋণ দেওয়ার কারণে এটাকে বলা হয়ে থাকে সফট লোন উইন্ডো। আচ্ছা, বুঝলাম। সামনে যাওয়া যাক। এরপর ICSID, এটা প্রতিষ্ঠিত হচ্ছে 1966 সালে। ICSID পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার, IC ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস। ইনভেস্টমেন্ট ডিসপিউটস মানে, ডিসপিউট মানে কি? ডিসপিউট মানে হচ্ছে বিরোধ। কারোর বিরুদ্ধে আপনি ডিসপিউট দিচ্ছেন, তার মানে আপনি তাকে মানেন না, এটা বলতেছেন। কারোর বিরুদ্ধে ডিসপিউট দেয়া। তো ডিসপিউটের ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগের যে ডিসপিউট আছে, বিনিয়োগের যে বিরোধ আছে, সেটা সেটেলমেন্ট করে, সেটা নিষ্পত্তি করে, সেটার নিষ্পত্তি করে দেয় এই সংস্থাটা। আন্তর্জাতিকভাবে কারো যদি এরকম বিনিয়োগ নিয়ে বিরোধ থাকে দেশে দেশে, সেই বিরোধের নিষ্পত্তি করে হচ্ছে ICSID। ICSID 1966 সালে প্রতিষ্ঠিত হচ্ছে, এটা করে। তারপর লাস্টে আছে মিগা। মিগা প্রতিষ্ঠিত হচ্ছে 1988-তে। অনুরূপ মাল্টি ল্যাটেরাল, মাল্টিল্যাটেরাল মানে হচ্ছে বহুপাক্ষিক, বাইল্যাটেরাল মানে হচ্ছে দ্বিপাক্ষিক, মাল্টিল্যাটেরাল মানে হচ্ছে বহুপাক্ষিক। বহুপাক্ষিক ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি মানে, মানে হচ্ছে বহুপাক্ষিক যখন বিনিয়োগ হয়, সেই বিনিয়োগের নিশ্চয়তা প্রদান করে যে সংস্থা, সেটাই হচ্ছে মেগা, মাল্টিল্যাটেরাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। এই হচ্ছে মিগা। তাহলে বুঝতেই পারতেছেন, ICSID, মেগা, IFC এবং আমাদের IBRD এবং IDA, এই 5টা সংস্থা নিয়ে তৈরি হয়েছে বিশ্ব ব্যাংক গ্রুপ, WB গ্রুপ। আর এদের মধ্যে WB হচ্ছে IBRD এবং IDA। তবে বুঝছি অনেক জায়গায় যেগুলো ব্রেটন উডস ইনস্টিটিউট, এগুলো কারা? ব্রেটন উডস ইনস্টিটিউট হচ্ছে দুইটা, একটা হচ্ছে IBRD বা বিশ্বব্যাংক, আরেকটা হচ্ছে IMF। IMF, ঠিক আছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, ওইটা। আন্তর্জাতিক মুদ্রা তহবিলটা আজকে পড়বো না, আমরা আজকে এখানেই থামবো। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পড়ার মতো সময় আমাদের নাই, কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিল, ইউনেস্কো, UNDP, এর পাশাপাশি আরো যতগুলো জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আছে, সেগুলো নিয়ে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আমরা আরেকটা ক্লাস করবো। আজকে মূলত জাতিসংঘের মহাসচিবরা, জাতীয় সংঘের অঙ্গ সংস্থা, জাতীয় সংঘের বিশদ বিবরণ আমরা পড়ে ফেলেছি। পরবর্তী ক্লাসে আমরা জাতীয় সংঘের বিশেষায়িত সংস্থাগুলো পড়ে তারপর আমরা অন্য টপিকে যাব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের শিক্ষার্থীর সংখ্যা অনেক কম থাকলে আমার বিশ্বাস পরবর্তীতে আপনারা যারা এই ক্লাসটা দেখবেন উপকৃত হবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ লাইভ ক্লাসে জয়েন করে পরবর্তী ক্লাসের প্রশ্নগুলো জানাবেন। এতটা সময় একসাথে থাকার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ আজকের মতো।